বৃষ্টিস্নাত গোধূলি লগ্ন। আকাশ কালো মেঘের চাদরে আবৃত। নিজ ঘরের বারান্দায় ভাবলিসীন ভঙ্গিতে বসে আছে অরিন। তীব্র বর্ষণে শীতল বৃষ্টির ফোঁটা বিনা বাধায় ছুঁয়ে দিচ্ছে তাকে। মেঘাবৃত নীলাম্বরে অনিমেষ নেত্রে তাকিয়ে থাকা অরিন অতীতের হিসেব মিলাতে ব্যস্ত। অরিনের ভাবনার মাঝে ঘরে প্রবেশ করে মাইমুনা ওয়াহিদ। মেয়েকে ওভাবে বসে থাকতে দেখে বুকের ভেতরটায় ভয় জেঁকে বসে। অরিনের কাছে গিয়ে তার পাশে বসে কাঁধে হাত রেখে ডাকতেই অরিন রোবোটিক ভঙ্গিতে ওনার দিকে ঘুরে তাকায়। যান্ত্রিক কণ্ঠে বলে, তোমার কোলে একটু মাথা রাখি? মাইমুনা ওয়াহিদ সম্মতি প্রকাশ করে অরিনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করেন, মেহরাব কিছু বলেছে তোকে? অরিন শীতল সুরে জবাব দেয়, না। মাইমুনা ওয়াহিদের মনে খটকা লাগে। দীর্ঘ সময় পার হওয়ার পরও যখন মেহরাব কিংবা অরিনের কোনো খোঁজ পাননি, তখন বাধ্য হয়ে গার্ডেন এরিয়ার দিকে যান। ওখানে গিয়ে দেখেন সবুজ ঘাসের গালিচায় অরিনের জ্ঞানহীন দেহ লুটিয়ে পড়ে আছে। আশেপাশে মেহরাব কিংবা কৌশিক কেউ নেই। সেই দৃশ্য দেখে মাইমুনা ওয়াহিদ হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেন। ডক্টর যখন জানান অতিরিক্ত প্রেশারের কারণে অরিন জ্ঞান হারিয়েছে, তখন স্বস্তির শ্বাস ফেলেন তিনি। দীর্ঘ 4.5 ঘন্টা ঘুমানোর পর অরিন জেগে ওঠে। আধা ঘন্টার মতো থ মেরে বসে থেকে আচানক মেজবাকে কল দেয়। অপর পাশের কোনো কথা না শুনে নীরের সুরে বলে, যত দ্রুত পসিবল হয় বাসায় উপস্থিত হও। মেজবা সম্মতি জানিয়ে কল কেটে দেয়। এরপর থেকে অস্বাভাবিক রকমের শান্ত আচরণ করছে অরিন। মাইমুনা ওয়াহিদ মেয়ের মনের হালচাল বুঝতে আদুরে সুরে বলেন, আমার বাচ্চা সোনার কী হয়েছে? অরিন আরেকটু নিবিড়ভাবে তার মাকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে, ওই অভিশপ্ত জীবনে তুমি ছাড়া আর কেউ আমাকে নিঃশর্তভাবে ভালোবাসেনি মা। মাইমুনা ওয়াহিদ মেয়ের মনের অবস্থা বুঝে বললেন, তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে আজীবন আগলে রাখবে, আমৃত ভালোবাসার বেড়াজালে আবদ্ধ রাখবে। খারাপ সময় জলদি কেটে যাবে মা, অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। অরিনের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মায়ের অগোচরে বিড়বিড়িয়ে বলল, ভুল মানুষের প্রেমে পড়া হোক বারণ, স্মৃতিরা পুনরায় না হোক স্মরণ। আপনি আমারে ঘৃণা করেন আমরণ, আমি না হয় আপনারে উন্মাদের ন্যায় ভালোবাসব, না আসা অবধি মৃত্যুর সন্ধিক্ষণ। আবছা হয়ে আসুক দৃশ্য, ফুরিয়ে যাক আমার নিঃশ্বাস, আত্মিক মৃত্যুর বদলে দেহ নামক খোলসটা মৃত্যুবরণ করুক। অরিনকে নিশ্চুপ থাকতে দেখে মাইমুনা ওয়াহিদ বোঝানোর সুরে বললেন, একজন খারাপ বলে পুরো দুনিয়ার মানুষ খারাপ এমনটা ভাবা বোকা মেয়রু। তোমার লাইফে একটা ইনসিডেন্স ঘটেছে কেবল, লাইফটা শেষ হয়ে যায়নি। অবিশ্বাস, ইনসিকিউরিটি এসবকে মস্তিষ্কে জায়গা দিবা না। সবসময় মনে রাখবা, খারাপ সিচুয়েশনের মধ্য দিয়েই ভালোর দ্বার উন্মোচিত হয়। মায়ের কথা শুনে অরিন তাচ্ছিলের হাসি দিল। পুনরায় বিড়বিড়িয়ে বলল, এখন আর করি না ভালোবাসার খোঁজ। হৃদ পেয়ালার জন্মে অবিশ্বাস রোজ। যে শহরে আছি ওয়াদা ভঙ্গের আওয়াজ, পূর্ণতা সেথায় কেবলই কথিত আওয়াজ। অরিনের ভাবনার মাঝে মাইমুনা ওয়াহিদ বলেন, সোফিয়া এসেছে, তোমার সাথে দেখা করতে চাইছি। তুমি যদি অরিন যান্ত্রিক সুরে বলল, আমি কারো সাথে কথা বলতে চাইছি না মামাম, তোমার সময় থাকলে একটু আমার পাশে বসো। মাইমুনা ওয়াহিদ কথা বাড়ালেন না। দীর্ঘশ্বাস ফেলে অরিনের মাথায় ম্যাসাজ দিতে শুরু করলেন। মেজভাইয়ের অপেক্ষায় ড্রয়িং রুমের বিশাল সোফাটায় চোখ বুজে গায়ে লিয়ে বসে আছে অরিন। তার সামনের সোফাটায় দোয়ার বই হাতে বসে আছে সোফিয়া। অনেকক্ষণ ধরে অরিনের মনোযোগ আকর্ষণের বৃথা চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন বই পড়ছে সে। আচমকা গাড়ির হর্নের শব্দ ভেসে আসতেই চোখ মেলে তাকায় অরিন। সোফিয়া উৎসুক চোখে তাকায় গেটের দিকে। মানুষটাকে দেখার জন্যই তো এত দূর ছুটে আসা। তাকে দেখে মেজবার রিয়াকশন কেমন হবে ভাবতেই মনের মধ্যে শত শত প্রজাপতিরা ডানা মেলে উঠতে লাগলো। অরিনের অপেক্ষার প্রহর শেষ করে দিয়ে পরিশেষে মেজবা অন্দরমহলে প্রবেশ করে। অরিন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। মেজবাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ঘামে ভিজে শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। সাজানো গোছানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখ দুটো সামান্য ডেবে আছে। নির্ঘুম রাত কাটানোর ফলস্বরূপ চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে। অন্য সময় হলে অরিন ছুটে গিয়ে আহ্লাদে সুরে প্রকাশ করত দুঃখ। অনিয়মের জন্য ভাইকে কড়া গলা শাসন করত, কিন্তু আজ তার কিছুই করল না। নিশ্চুপ ভঙ্গিতে বসে থেকে কেবল অপলকভাবে চেয়ে থাকল মেজবাইয়ের মুখের দিকে। মানুষের বাহ্যিক অবয়বের পেছনে লুকায়িত পশু সত্তা আদৌ খালি চোখে দেখা যায়? মানুষের ন্যায় অবয়ব থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে মনুষ্যত্ব লাগে। কথাটা আনমনে বিড়বিড় করে অরিন। মেজবা প্রাণোচ্ছল অরিনের জীবন্ত লাশের ন্যায় হয়ে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছে না। কোথাও না কোথাও অরিনের এই অবস্থার জন্য মেজবা দায়ী। এই চিরন্তন সত্য অস্বীকার করা যায় না। আফসোসের লেলিহান শিখা মেজবার অন্তঃপর জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে ক্রমাগত।
কয়েক কদম এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে অরিনের হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে নরম সুরে মেজবা বলে, বাবুই পাখি। অন্য সময় হলে এমন আদুরে ডাকে অরিন আবেগে আপ্লুত হয়ে যেত। কণ্ঠে আহ্লাদ ঢেলে হাজার খানেক আবদার জানাতো, কিন্তু আজ অরিন নির্বিকার। মেজবার চোখের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে গম্ভীর গলায় শান্ত সুরে প্রশ্ন করে, তুমি কি রেপিস্ট দা ভাই? মাইমুনা নাহিদ পানির গ্লাস হাতে এদিকটা আসছিলেন। অরিনের কথা শুনে হাত ফসকে পুরো গ্লাসের ট্রে ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে যায়। কাজ ছড়িয়ে পড়ে ড্রয়িং রুমের আনাচে কানাচে। সোফিয়া হতবিহ্বল দৃষ্টিতে তাকায় অরিনের দিকে। মেজবাও রীতিমতো হকচকিয়ে ওঠে। অরিনের নীরের সুর শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে সব কিছু সম্পর্কে অবগত। মৃত্যুকে ভয় না পাওয়া মেজবার হৃদয়ে আচমকা অরিনকে হারানোর ভয় জেঁকে বসে। তবে কি জ্যান অরিনকে সব জানিয়ে দিয়েছে? এমন প্রশ্ন মেজবার মস্তিষ্কে নাড়া দেয়। সেসব আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না। মেজবা চোখ নামিয়ে ফেলে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে। তার কাছে অরিনের প্রশ্নের কোনো উত্তর নেই। সে কখনো কোনো নারীর সম্ভ্রমহানি করেনি, তবে তার সঙ্গীদের কখনো বাধাও দেয়নি। সরাসরি নিযুক্ত নয়, তবে ইন্ধন যোগানো মানুষকে কি রেপিস্ট বলে আখ্যা দেওয়া যায়? যদি যায় তাহলে মেজবাও তাই। মেজবাকে থ মেরে বসে থাকতে দেখে অরিন আবারও প্রশ্ন করে, কতজনের সম্ভ্রমহানি করেছ তুমি? আর কতজনের কাছে তোমার অন্যায়ের খেসারত স্বরূপ আমার ইজ্জত ভ্রষ্ট হবে? মেজবা চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে। অরিনের কথাগুলো জ্বলন্ত কয়লার ন্যায় কর্ণকুহরে আঘাত হানছে। দাঁতের দাঁত চেপে সে আসন্ন ঝড় সামলানোর প্রস্তুতি নিতে থাকে। বুকের ভিতরটা ধরফর করছে। সত্য স্বীকার করতে গিয়ে কিছু একটা তাকে আটকে দিচ্ছে। অরিন এতক্ষণ শান্ত থাকলেও মেজবার নির্লিপ্ততায় এবার রাগে চেঁচিয়ে ওঠে। মেজবার কলার ধরে ঝাঁকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করে, নিজের অহংবোধ অক্ষুণ্ণ রাখতে আর কজন নিরপরাধীকে হত্যা করেছ তুমি? জবাব দাও, কথা বলছো না কেন? মেজবা ফাঁকা ঢোক গিলে কলারের আস্তিনে থাকা অরিনের হাত দুটো ছাড়িয়ে নিতে নিতে বলে, শান্ত হও বাচ্চা, তুমি অসুস্থ সেটা ভুলে যাচ্ছ কেন? আমি অতীতে যা করেছি সেটা অন্যায় ছিল, কিন্তু এখন তো আমি শুধরেছি। তুমি, অরিন পুনরায় চেঁচিয়ে বলল, শুধরেছ? সিরিয়াসলি দা ভাই? হ্যাঁ, আমিও কার থেকে কি আশা করছি? যার জন্ম পরিচয় নেই সে কি করে ভালো মানুষ হবে? যার মায়ের চরিত্র খারাপ, যে নিজে জারজ, তার থেকে আদৌ ভালো কর্ম আশা করা যায়? অরিনের কথাগুলো তীরের ন্যায় বিধে হৃদয়ে। মেজবা অবাক হয়ে অস্ফুট সুরে বলে, ওরু। মেজবা কথা শেষ করার পূর্বে জোরালো এক থাপ্পড় পড়ে অরিনের গালে। থাপ্পড়ের আঘাতে অরিন সামান্য হেরে যায়। মেজবা চকিত নয়নে তাকাইতে দেখে রাগে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে সোফিয়া। মেজবা উঠে দাঁড়িয়ে সোফিয়াকে কিছু বলতে নিলে সোফিয়া হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গলার জোর বাড়িয়ে রাগী সুরে বলে, নিজের লিমিট ভুলে যেও না ওরু। উনি তোমার বড় ভাই হয়। সম্মান দিতে না জানলে কথা বলার দরকার নেই, কিন্তু যা তা বললে আমি মোটেও মেনে নিব না। অরিনকে থাপ্পড় মারা দৃশ্য দেখে মাইমুনা নাহিদ রেগে যান। হুঙ্কার ছেড়ে বলেন, নিজের পাপিষ্ঠ স্বামীর পাপ ঢাকতে আমার মেয়েকে আঘাত করার সাহস কী করে হয় তোমার? আজীবন শাশুড়ির সাথে নরম গলায় কথা বলা সোফিয়া আজ যেন সমস্ত শিষ্টাচার ভুলেছে। সে দ্বিগুণ হারে চেঁচিয়ে বলল, আমার স্বামী পাপী হয়ে জন্ম নেয়নি মা, তাকে পাপী বানিয়েছেন আপনি, আপনার স্বামী আর এই সমাজ। নিজেদের দোষ ঢাকতে লজ্জা করে না? মাইমুনা নাহিদ তেরে এসে বললেন, আমি মাইমুনা নাহিদ, তোমার যারও স্বামীকে নিজ সংসারে জায়গা দিয়েছি, বড় করেছি নিজের সন্তানের মতো, মাথার উপর ছাদ দিয়েছি, তার সকল চাহিদা পূরণ করেছি, তাকে সম্মান দিয়েছি। এরপর এসব কথা বলা তোমার সাজে না সোফিয়া। সোফিয়া তাচ্ছিল্যের সহিত হেসে সোজা সাপটা বলে, স্নেহ, মমতা, সময় সেসব দিয়েছিলেন মা? মাইমুনা নাহিদ কিছুটা থতমত খেয়ে যান। সোফিয়া সেদিক থেকে নজর সরিয়ে অরিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি তোমার মা বাবার অনাকাঙ্ক্ষিত সন্তান। তোমার নাক উঁচু অহংকারী পিতা তোমাকে চায়নি। তোমার মাকে জোরপূর্বক অ্যাবর্শন করাতে চেয়েছিলেন, কিন্তু তোমার মা মোশাররফ ওয়াহিদকে ব্ল্যাকমেল করে তোমাকে বাঁচিয়ে রাখে। এসব সত্য তুমি জানতে অরিন? মাইমুনা নাহিদ রাগে অন্ধ হয়ে চেঁচিয়ে বলেন, সোফিয়া। অরিন হতবিহ্বল হয়ে একবার মায়ের দিকে তাকায়, একবার ভাবির দিকে তাকায়। সোফিয়া তাচ্ছিল্য হেসে পুনরায় বলে, তুমি অনাকাঙ্ক্ষিত সন্তান এই সত্যটা আজ 21 বছর পর জানলে, অথচ আমার স্বামী জারজ এটা সে জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছে। এখানে মেজবার কি দোষ ছিল অরিন? তোমার সো কল বাবা চরিত্রহীন, সেটার দায়ভার নিশ্চয়ই আমার স্বামীর নয়। তোমার মা কোন ভিত্তিতে আমার স্বামীর শৈশব নষ্ট করেছে সেই প্রশ্নের উত্তর দিতে পারবা? কেউ কোনো কথা বলে না। সোফিয়া সবাইকে নিশ্চুপ দেখে হুহা শব্দ তুলে হাসে। ক্রন্দনরত গলায় তাচ্ছিল্য মিশিয়ে বলে, এই সমাজ খুব সহজে মেজবাইদের দোষী সাব্যস্ত করে, কিন্তু আসল প্রেক্ষাপট কেউ ঘাটিয়ে দেখতে চায় না। মেজবা জারজ এটা যেমন সত্য,
তোমার বাবা ঘরে বউ রেখে বাইরে নষ্টামি করে বেরিয়েছে, এটাও তেমন সত্য। মেজবা পাপী, এটা যেমন সত্য। মেজবাকে পাপ করতে তোমরা উস্কিয়েছ, এটাও তেমন সত্য। দিন শেষে মেজবা খারাপ, অথচ মুখোশধারী তোমরা পবিত্র ফুল হিসেবে পরিচিতি পাও। সত্যটা অনুধাবন করে দেখো, নিজেকে নর্দমার কীটের চাইতে অধম মনে হবে, কিন্তু আফসোস তোমাদের তো বিবেকবোধ নেই। তোমরা কেবল পারো অন্যের দোষ ত্রুটির বিচার করতে। সব শুনে মাইমুনা হয়ে থমথমে কণ্ঠে শুধায়, তোমার স্বামীকে আমরা রেপ করা শিখিয়েছি? সোফিয়া জ্বলন্ত চোখে তাকে শীতল সুরে বলে, মেয়েদের সম্মান করা শিখিয়েছিলেন কখনো? আরে আপনার তো সময়ই ছিল না মেজবা ওয়াহিদের জন্য। আপনি নামমাত্র তার মা হওয়ার চেষ্টা করেছিলেন কেবল মোশাররফ ওয়াহিদকে কাছে টানার জন্য। যখনই উদ্দেশ্য সফল হলো, অরিন আপনার গর্ভে এলো, তখনই আসল রূপ দেখালেন আপনি। রীতিমতো মেজবাকে যা তা বলে ভুল করতে বাধ্য করতেন। আপনি চাইতেন মেজবার উগ্র আচরণে অতিষ্ঠ হয়ে মোশাররফ ওয়াহিদ তাকে ত্যায্য করুক। এই সম্পদের উপর মেজবার রাজত্ব হোক, সেটা আপনি কখনোই চাইতেন না। মাইমুনা ওয়াহিদ স্তব্ধ হয়ে রইলেন। অতীতের গুমর এভাবে ফাঁস হবে সেটা তিনি টের পাননি। সোফিয়ার জবাব শুনে রাগঢাক না রেখে বললেন, হ্যাঁ করেছি আমি এসব। নিজের স্বামীর পাপ বহন করার সামর্থ্য কোনো নারীর নেই। এত কিছুর পর আমি ওকে ঠাঁই দিয়েছিলাম, এটাই অনেক। সম্পত্তির ভাগ আমি কখনোই মেজবাকে দিতে চাইনি। জারজকে আশ্রয় দেওয়া গেলেও সন্তান হিসেবে আখ্যা দেওয়া যায় না। আমি যতবারই ওকে দেখতাম, মোশাররফ ওয়াহিদের ঘৃণ আচরণগুলো আমার চোখে ভেসে উঠত। ওর মা আমার সংসার নষ্টের জন্য দায়ী, সেটা ভুলে যেতাম কিভাবে? সোফিয়া শীতল স্বরে প্রশ্ন করে, তাহলে চরিত্রহীন মোশাররফ ওয়াহিদকে কাছে টেনে এনেছিলেন কিভাবে? তিনি আপনাকে অসম্মান করে বাহিরে পরনারী নিয়ে মেতে থাকতেন। এই সত্যি জানার পরও তাকে কেন ছেড়ে যাননি? অন্যের বেলায় ন্যায়ের ঝান্ডাধারী বিচারক হয়ে নিজের বেলায় চিটার কি করে হয়ে গেলেন? শুধুমাত্র ওয়াহিদ নেম, ট্যাগ, ফেম, সম্পত্তি, লাক্সারিয়াস লাইফ, এসবের জন্য মোশাররফ ওয়াহিদের 7 খুন মাপ? মেন কালপ্রিটকে ঘৃণা করতে পারেননি কেন? সোফিয়াকে উন্মাদের ন্যায় দেখাচ্ছে। মেজবা সাহস করে তাকে সরিয়ে আনতে গেলে সোফিয়া শান্ত সুরে বলে, আমার কথা শেষ হয়নি মেহরাজ। অরিনের বোঝা উচিত, ভ্রমের দুনিয়া থেকে বেরিয়ে সত্যটা জানা উচিত। আজ আমাকে বলতে দিন প্লিজ। মাইমুনা ওয়াহিদ খুব ভালোভাবে টের পাচ্ছেন ওনার অন্যায়গুলো, কিন্তু মস্তিষ্ক সেটা মানতে নারাজ। নিজের অহংবোধ ধরে রাখতে মেজবাকে দোষ দিয়ে বললেন, আমার মেয়ের সম্ভ্রমহানির পেছনে মেজবা দায়ী। আমি বলেছিলাম অরিনকে বাইরে না পাঠাতে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অরিনকে পাঠিয়েছে। সে জানতো অরিনের উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল, তবুও করা সিকিউরিটি রাখেনি। মেজবা কেবল ভালোবাসা দেখানোর অভিনয় করেছে। আসলে সে অরিনকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে শত্রুদের সুযোগ করে দিয়েছিল। সোফিয়া হাসি আটকে রাখতে পারল না, সশব্দে হেসে ফেলল। কিছুক্ষণ পর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আপনার মেয়ে সম্মান হারিয়েছে তার নিজের গৃহীত ভুল পদক্ষেপের জন্য। মেজবা শত্রুর কাছে আপনার মেয়ের ইজ্জত বিকিয়ে দিতে যায়নি। আপনার মেয়ে অরিন স্বেচ্ছায় গার্ডদের ফাঁকি দিয়ে সেই রেপিস্টের গাড়িতে গিয়ে বসেছিল। মেজবাকে দোষারোপ করার আগে নিজের মেয়ের কীর্তিকলাপ নিয়ে প্রশ্ন করুন। মেজবা খুব সহজ টার্গেট আপনাদের কাছে, এই জন্যই অন্যের দোষগুলো চোখে পড়ে না। মাইমুনা ওয়াহিদ আর কোনো কথা বলতে পারলেন না। ওনার মাথায় নতুন প্রশ্ন উঁকে দিয়েছে। এতক্ষণ সবার তর্ক বিতর্ক নীরবে শুনে যাওয়া অরিন শীতল সুরে বলল, আমার ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী। ভুলবশত আপনাদের দিকে আঙুল তোলার জন্য আমি দুঃখিত। আমাকে মাফ করবেন। আপনাদের বিরক্ত বাড়ানোর মতো আর কোনো কাজ আমি করব না বলে নিশ্চয়তা দিচ্ছি। আমার মা আপনার স্বামীর প্রতি ভীষণ অন্যায় করেছে, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এই অনাকাঙ্ক্ষিত মানুষটা আর আপনাদের চোখে সামনে আসবে না। এতক্ষণ রাগের বশে হাজারটা কথা বললেও অরিনের কথা শুনে সোফিয়ার বুকটা কেঁপে ওঠে। বিয়ের 5 বছরে কখনোই অরিনকে ভিন্ন চোখে দেখেনি। নিজের সন্তানের মতো স্নেহ করেছে সবসময়। মেয়েটার সাথে কত শত সুন্দর স্মৃতি আছে। আজ মেজবার জীবনে তার অবস্থান পাকাপোক্ত হয়েছে কেবল অরিনের জন্য। মেজবার এতটা পরিবর্তন সম্ভব হয়েছে অরিনের জন্যই। সোফিয়া বোধহয় রেগে অনেক কিছু বলে ফেলেছে। সে এগিয়ে অরিনকে কিছু বলতে নিলে অরিন ম্লান হেসে বলে, আমি কারো কথায় কষ্ট পাইনি। সত্য তেতো হয়, কিন্তু সেটা তো হজম করতে হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজ রাত 9টার ফ্লাইটে আমি এবং মামাম ইতালির উদ্দেশ্যে রওনা দিব এবং সেখানে পার্মানেন্টলি শিফট হওয়ার প্ল্যান আছে। আপাতত এতটুকুই, এর বাইরে জানানোর মতো কিছু নেই। মাইমুনা ওয়াহিদ চমকে তাকান মেয়ের পানে। সোফিয়া এগিয়ে এসে কিছু বলতে নিলে অরিন তা অগ্রাহ্য করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মাইমুনা ওয়াহিদ কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে যান। সোফিয়া থমথমে মুখে সোফায় বসে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না একদমই। মেজবা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখতে সোফিয়া হু হু করে কেঁদে ওঠে। মেজবা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে,
ঘরে চলো সোফি। মেজবার কথায় সোফিয়া তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে নিলে তলপেটে ব্যথা অনুভব করে। উঁচু ফোলা পেটটা নিয়ে ইদানিং খুব ঝামেলা পোহাতে হয় তাকে। মেজবা ক্লান্ত কণ্ঠে বলে, নিজের বেলা এত উদাসীন কেন তুমি? তোমার প্রেগনেন্সি পিরিয়ড কতটা রিস্কি তুমি জানো না? এমনিতে সব হারিয়ে ফেলেছি সোফি, নতুন করে ওকে হারিয়ে বেঁচে থাকার মতো ধৈর্য শক্তি আমার মাঝে অবশিষ্ট নেই। বি কেয়ারফুল, ওকে? সোফিয়া ছলছল চোখে মেজবার দিকে তাকিয়ে বলল, মেজবা কথা না বাড়িয়ে সতর্কতার সহিত সোফিয়াকে পাঁজো কোলে তুলে নেয়। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে ওঠে। মেজবা ভ্রুকুচকে বলে, খুব বেশি পেন হচ্ছে? সোফিয়া মেজবার বুকে মুখ লুকিয়ে ধরে আসা গলায় বলে, মন আকাশে মেঘ জমেছে, আমি শান্তি পাচ্ছি না। শুধু মনে হচ্ছে ভয়াবহ কিছু হতে চলেছে। আমার অসহ্য লাগছে সব কিছু। আমি আপনাকে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না মেহরাজ। আমি সবার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখলেও আপনাকে হারিয়ে বেঁচে থাকার সাহস বহু আগেই হারিয়েছি। আমাকে একা করে দিয়ে চলে যাবেন না তো? শত কষ্টের মাঝেও মেজবাইয়ের মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সোফিয়ার শারীরিক অবস্থা বুঝে বলল, অতিরিক্ত প্রেশার নেওয়ার মুড সুইং হচ্ছে তোমার। শান্ত হও। মৃত্যু ব্যতীত মেহরাজকে কেউ তোমার থেকে দূরে সরাতে পারবে না সোফি। সোফিয়া মেজবার শার্ট মোট পাকিয়ে ধরে ক্রন্দনরত গলায় অনড় সরে বলল, আপনার প্রাণহীন দেহবাশেষ আমার চোখের সামনে আসার আগে আমার মৃত্যু হোক। মেজবা স্ফীত হেসে বলল, আমার হৃদস্পন্দন বুকে লুটিয়ে পড়ে কান্না করার জন্য হলেও উপরওয়ালা তোমায় বাঁচিয়ে রাখুক। সোফিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মেজভাইয়ের বুকে মৃদু কিল বসিয়ে অস্ফুট সুরে বলল, আপনার হৃদয় কংক্রিটের ন্যায় কঠিন মেহরাজ। যে নারী আপনার সাথে পুরো জীবন কাটানোর পরিকল্পনা করেছে তাকে আপনি এরকম নিকৃষ্ট পর্যায়ের নিষ্ঠুর কথা বলতে পারছেন? কথা বলতে বলতে দ্বিতীয় তলায় এসে পৌঁছেছে ওরা। মেহরাব ঘরের দিকে পা বাড়িয়ে ম্লান হেসে বলল, তুমি ব্যতীত পাপিষ্ঠ মেহরাজের আর কেউ নেই সোফি। আমার মৃত্যুতে শোকাভিভূত হয়ে এই হৃদস্পন্দহীন বুকে আশ্রে পড়ে কান্না করার কেউ নেই। আমার জন্য সবাইকে বিরক্ত করেছে, বাড়তি ঝামেলা বাড়িয়েছে, কারো সংসার ভেঙেছে, আরও কত কি। এতটুকু বলে সামান্য থেমে মেজবা আবারও বলল, আমার মৃত্যুতে সবাই অনাবিল সুখে সাগরে ভাসবে। আমাকে বদদোয়া, অপবাদ কিংবা দোষ দেওয়ার জন্য হাজার জন থাকলেও একটুখানি ভালোবাসার কেউ নেই। শেষ মুহূর্তে অল্প একটু ভালোবেসে আমার মৃতদেহখানে আঁকড়ে ধরে কাঁদার জন্য তোমাকে বাঁচতে হবে সোফি। দম আটকে আসলো সোফিয়ার। মেজবা তাকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। সোফিয়া অশ্রু টলমল লাল আখি জোড়া মেজবার ভাবলেশীন চেহারায় নিবদ্ধ করে অনুভূতিহীন কণ্ঠে বলল, আপনার হৃদস্পন্দনহীন বুকে মাথা রাখলে যদি আমার শ্বাসকার্যও চিরতরে বন্ধ হয়ে যায় তখন কি হবে? মেজবা হো হা শব্দ তুলে হেসে ফেলল। সোফিয়ার চোখে চোখ রেখে শীতল সুরে বলল, অন্তিমকালে বিদায় নেওয়ার মুহূর্তে পাপিষ্ট মেজবা ওয়াহিদ আরেকটা পাপের জন্য বদনাম হবে। মানুষ তাকে আরও একবার অভিশপ্ত, অভিশাপ বলে আখ্যায়িত করবে। অভিযোগ না করে সেদিনও মেজবা ওয়াহিদ নিয়তি ভেবে সবটা মেনে নেবে। ভাগ্য আরও একবার নির্মমভাবে তাকে ঠকাবে। মেজবার কথায় সোফিয়া শিউরে উঠল। কিছু বলার পূর্বে মেজবা শরীরে জড়িয়ে থাকা শার্টটা খুলে ফেলে মৃদু ধমক দিয়ে বলে, আর একটাও কথা বলবে না তুমি। বুকে মাথা রাখো তো, একটু শান্তি দরকার। অরিনের ঘরের সামনে ভীত মনে দাঁড়িয়ে আছেন মাইমুনা ওয়াহিদ। অরিন তার ব্যাগ প্যাকেজ গোছাতে ব্যস্ত। মাইমুনা ওয়াহিদ সাহস করে এগিয়ে গিয়ে বললেন, ওরুমা আসবো? অরিন শান্ত সুরে বলল, এসো মা। মাইমুনা ওয়াহিদ ঘরে ঢুকে ভেতরে দৃশ্য দেখে বললেন, একবার ভেবে দেখো ওরু, এটা বিরাট বড় সিদ্ধান্ত। পরিবার ছেড়ে অত দূর। মাকে কথা শেষ করতে না দিয়ে অরিন মাঝপথে ওনাকে থামিয়ে দিল। শান্ত চাহনি নিক্ষেপ করে বলল, আমাদের পরিবার বলতে কেবল আমি আর তুমি ছিলাম মা, এখনও তাই আছি। মাইমুনা ওয়াহিদ থ মেরে দাঁড়িয়ে রইলেন। ননির পুতুলের মতো বড় করেছিলেন অরিনকে। একের পর এক ধাক্কা খেয়েও কতটা সাবলীলভাবে পরিস্থিতি সামলাতে তৎপর হয়ে আছে মেয়েটা, সেটা ভেবে মাইমুনা ওয়াহিদ অবাক হচ্ছেন। কিছু একটা ভেবে অরিনকে বললেন, তোমার বাবাকে একবার জানালে ভালো হো। অরিন ভাবলেশীন গলায় বলল, যে ব্যক্তি নিজের স্ত্রীর সন্তানকে নিজের বলে স্বীকৃতি দিতে লজ্জা পায় সেরকম লোককে বাবা বলে সম্বোধন করতে আমার রুচিতে বাধে। জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হতে যোগ্যতা লাগে। অযোগ্য লোককে আমার জীবনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে জানাতে আমি ইচ্ছুক নই মাম্মাম। মাইমুনা ওয়াহিদের চোখে পানি জমে। মেয়ের অবস্থা দেখে যন্ত্রণায় ওনার বুকটা ফেটে যাচ্ছে। অরিন এক পলক মায়ের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। মাইমুনা ওয়াহিদকে বিছানায় বসিয়ে শান্ত সুরে বলে, নিজের সন্তানের জীবন সিকিউর করতে গিয়ে অন্যজনকে ভীষণ বাজেভাবে আঘাত করে ফেলেছো তুমি। ইনসিকিউরিটি, আমার ভবিষ্যৎ, আমার অবস্থা বিবেচনা করে সবটা করলেও এটা অন্যায় করেছো। তোমার মনের পরিস্থিতি ঠিক হলে দাবাইয়ের মাথায় অন্তত একবার স্নেহের হাত বুলিয়ে দিও। অতীত না ভুললেও বুকে জমাটবদ্ধ অভিমান গলে যাবে নিশ্চিত।
মাইমুনা ওহিদ অশ্রু সজল চোখে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেন। অরিন তা দেখে আরও বলে, মরিচাকার পেছনে ছুটে চললে দিন শেষে ব্যর্থতা হবে গন্তব্য। খুব তো হলো মিছিমিছি সংসার খেলা, এবার নিজের জন্য একটু বাঁচতে শেখা যায় না? অভিযোগ ভুলে অভিমানগুলিকে মুক্ত আকাশে উড়িয়ে দিতে সত্যিকার অর্থে একটু ভালো থাকার চেষ্টা করা যায় না? মাইমুনা ওহিদ পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানান। অরিন মৃদু হেসে বলে, সুখের সন্ধানে বেরোচ্ছি মা। সুখ যদি নাও মেলে তবে চেষ্টা করেছি সুখ খোঁজার। এই সত্য আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া খুব একটা কঠিন হবে না। মাইমুনা ওহিদ মেয়ের কথায় আপ্লুত হলেন। মেয়ের সিদ্ধান্তে মত পোষণ করে নিজেও তৈরি হলেন অজানা পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য। ওনার কোনো পিছুটান নেই, আছে কেবল সুখ খুঁজে নেওয়ার অদম্য ইচ্ছে। সন্ধ্যা 6:30 নাগাদ অরিনরা বেরিয়ে মূল ফটকে আসলো। ড্রাইভার ব্যাগ প্যাকেজ গাড়িতে উঠাচ্ছে। মেজবা আর সোফিয়াও এসে দাঁড়িয়েছে পাশে। অশ্রু সজল চোখে সোফিয়া মাইমুনা ওহিদের থেকে মাপ চাইলে তিনি এগিয়ে এসে সোফিয়াকে জড়িয়ে ধরেন। মিষ্টি হেসে বলেন, যা হয়েছে ভুলে যাও মা। আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। মনে ক্ষোভ জমিয়ে রেখো না। অতীত বদলানোর ক্ষমতা থাকলে হয়তো সব ভুল শুধরে নিতাম। সোফিয়া কিছু না বলে ভারাক্রান্ত মনে কেবল চেয়ে থাকে। মাইমুনা ওহিদ এগিয়ে এসে মেজবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভীষণ সুখী হও। মেজবার গলার সুর আটকে আসলো। এই মমতার স্পর্শ পেতে ছোটবেলায় কত হা হুতাশ করেছে, আজ অনাকাঙ্ক্ষিতভাবে সেটা পেয়ে যাওয়াতে অদ্ভুত অনুভূতি হচ্ছে। সব গুছিয়ে নেওয়া হলে অরিন এগিয়ে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আমার মায়ের ভুল অস্বীকার করার কোনো উপায় নেই, তবে বুঝ হওয়ার পর তুমি চাইলে নিজেকে শুধরে নিতে পারতে। ঠিক ভুলের পার্থক্য জানার পরও ভুলকে প্রাধান্য দেওয়াটা অন্যায়। তোমার অন্যায়টা গ্রহণযোগ্য নয় দা ভাই। এটার জন্য তোমাকে আজীবন আমি ক্ষমা করতে পারবো না। ভয় পেও না, সম্পর্ক ছিন্ন করছি না, নিজেকে গুছিয়ে নিতে একটু দূরত্ব বাড়াচ্ছি কেবল। মেজবা কোনো কথা না বলে অরিনের মাথাটা বুকে জড়িয়ে নিয়ে বলে, মাফ করতে হবে না দা ভাই, ডাকটা ভুলে যেও না, তাতেই হবে। আমি অপেক্ষা করব প্রিন্সেস, জলদি ফিরে এসো কেমন? ভাইয়ের কথা শুনে ভেতরের যন্ত্রণাগুলো অশ্রু হয়ে বর্ষিত হতে চাইছে। অরিন তাদের আটকে দিয়ে আলতো সুরে বলল, ভাইয়ের বুক থেকে সরে এসে সোফিয়ার সাথে সামান্য কুশলাদি বিনিময় করে গাড়িতে চড়ে বসল অরিন। মাতৃভূমিকে বিদায় জানিয়ে আনমনে বলল, শুনছেন জান সাহেব, আমি আসছি আপনার তরে। বুকে আগলে নিবেন নাকি ফিরিয়ে দিবেন অনাদরে? বহু প্রশ্নের উত্তর পাওয়া বাকি, আপনার প্রাপ্য শাস্তিটাও বাকি। আমি আসছি, হিসেবের খাতা রেডি রাখুন। সোফি অপলক চোখে দৃষ্টিতে দেখলো তাদের চলে যাওয়ার দৃশ্য। এই তো বছর 5 আগের কথা। ধুমধাম করে বিয়ে পড়িয়ে তাকে আনা হয়েছিল ওয়াহিদ বাড়ির একমাত্র বউ হিসেবে। পরিবারের সবাই সাদরে গ্রহণ করলেও মেজবা ছিল নির্লিপ্ত। প্রথম দিকে সোফিয়ার মনে হতো সে কোনো রোবটের সাথে সংসার করছে। সকালে বাসা থেকে বেরিয়ে রাত 1টা, কখনো আবার 2টা, 3টার দিকে বাসায় ফেরা মেজবার দৈনন্দিন কাজ ছিল। ফিরে এসে সোজা বেডরুমে গিয়ে জরুরি কাজ সেরে তাকে কিছুটা পার্সোনাল সময় দিয়ে ঘুমিয়ে পড়ত মেজবা। সকালে উঠে আবার একই রুটিন। নববিবাহিত দম্পতির মতো সুন্দর সংসার তাদের গড়ে ওঠেনি। সারাদিনে একটা বারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করতো না মেজবা। রাতে না খেয়ে খাবার টেবিলে অপেক্ষা করা সোফিয়াকে দেখেও এক প্রকার এড়িয়ে চলত। প্রথম দিকে সোফিয়া কিছু না বুঝলেও পরবর্তীতে আসল ঘটনা বুঝতে বাকি থাকে না। মেজবা তার সাথে সুখী নয়, এই ধারণা তার মস্তিষ্কে গেঁথে যায়। একদিন মেজবা বাসায় ফিরে সোফিয়া খুব শান্ত সুরে প্রশ্ন করে, আপনি আমাকে অপছন্দ করেন কেন? মেজবা ভাবলেশীন গলায় উত্তর দেয়, অপছন্দ করব কেন? সোফিয়া ক্রুদ্ধ সুরে শুধায়, এমন রোবটিক আচরণ করেন কেন? মেজবা বিরক্ত হয়ে বলে, ন্যাকামি করার বয়স আছে তোমার? ওসব তুলু আচরণ আমি করতে পারবো না। সোফিয়া রেগে মেগে অস্থির হয়ে ওঠে। বিচার দেয় তার শাশুড়ির কাছে। মাইমুনা ওহিদ কথা না বাড়িয়ে মোশাররফ ওয়াহিদকে জানায়। মোশাররফ ওয়াহিদ সব শুনে মেজবার উপর বেজায় ক্ষিপ্ত হন। সোফিয়া বড়লোক ঘরের মেয়ে, মূলত বিজনেসকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে মেজবার সাথে সোফিয়ার বিয়েটা দেওয়া হয়। মেজবার আচরণের কারণে যদি সেটা ভেস্তে যায় তবে বিজনেসে বিরাট লস হয়ে যাবে। মেজবাকে ডেকে এনে মোশাররফ ওয়াহিদ বিভিন্নভাবে তাকে বোঝান। মেজবা বেদ বাক্যে সবটা মেনে তাতে সম্মতি প্রকাশ করে। সোফিয়া তার কাছে র্যান্ডম আর 5টা মেয়ের মতোই। তার প্রতি এক্সট্রা কোনো ফিলিংস কখনো কাজ করেনি তার। তবুও বাবার কথা মানতে মেজবা ভালো হাজব্যান্ড হওয়ার অভিনয় করতে শুরু করে। প্রথম দিকে মেজবার পরিবর্তনে প্রচণ্ড খুশি হলেও পরবর্তীতে সোফিয়া ঠিকই টের পায় এসব কেবল অভিনয়। এই পর্যায়ে সোফিয়া পুরোপুরি ভেঙে পড়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে সোফিয়া অবজ্ঞা কিংবা অনাদর কখনো সহ্য করেনি, অথচ মেজবা তাকে দামই দেয় না। সোফিয়ার জেদি মস্তিষ্ক মেজবাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে উন্মাদ হয়ে পড়ে। প্রথম দিকে মেজবাকে ছাড় দিলেও পরবর্তীতে মেজবাইয়ের কাছে নিজের সময় বুঝে নিতে শুরু করে সোফিয়া। নিজের দিকে মেজবাকে সম্পূর্ণভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু সোফিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থ হয়।
মেজবা আগের মতোই রোবটিক থাকে। সোফিয়া হাল ছেড়ে দিয়ে হার মেনে নিবে এমন সময় জানতে পারে সে প্রেগনেন্ট। ওই প্রথম মেজবার টনক নড়ে। মেজবা নিজ ইচ্ছা ইতস্তত ভঙ্গিতে সোফিয়ার সান্নিধ্যে আসে। মেজবার সামান্য পরিবর্তন দেখে বুদ্ধিমতী সোফিয়া অভিমান গিলে ফেলে পুনরায় মেজবাকে সংসারের প্রতি আকর্ষিত করার চেষ্টা করতে থাকে। মেজবা সন্তানের প্রতি দুর্বল এটা সোফিয়া খুব ভালো মতো বুঝেছিল। তাই তো সন্তানের দোহাই দিয়ে মেজবাকে ইসলামের পথে ফিরে আসার দাওয়াত দেয়। মেজবা কখনো ওসব শেখেনি, বলতে গেলে কেউ শেখায়নি। তবে সোফিয়ার প্রচেষ্টা আর সন্তানের জন্য মেজবা তা গ্রহণ করে। তারপর থেকেই চিরচেনা মেজবা পাল্টাতে থাকে। সোফিয়াকে ভালোবাসতে না পারলে ওর প্রতি মনের কোণে একটা সফট কর্নার জন্মায়। কিন্তু নিয়তি তো বরাবরই মেজবার প্রতি নিষ্ঠুর। 7 মাসের মাথায় আচানক সোফিয়ার গর্ভপাত হয়। এই ছোট্ট নিউজটা মেজবাকে স্তব্ধ করে দেয়। সোফিয়া তখন সন্তান হারানোর শোকে কাতর। দুটো যমজ বাচ্চা হারিয়ে সোফিয়া মেন্টালি ট্রমাটাইজড হয়ে পড়ে। মেজবা স্ত্রীর অবস্থা বুঝে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব নেয়। এই দায়িত্ব নেওয়ার মাঝেই তার পাথুরে হৃদয়ে সোফিয়া নামক রমণীর জন্য ভালোবাসার পুষ্প প্রস্ফুটিত হয়। দুজনের অভ্যন্তরীণ সম্পর্ক গাঢ় হয়। সুখী দাম্পত্য জীবন শুরু করার আগে মেজবা তার ইহজীবনে করা সম্পূর্ণ পাপ সোফিয়ার সামনে স্বীকার করে। প্রথমে সোফিয়া হতভম্ব হয়ে পিছু ফিরতে নিলেও মেজবা স্পষ্ট সুরে বলে, ঘৃণা করো, অভিমান করো, অভিযোগ করো, আমার ওসবে আপত্তি নেই, তবে আমার জীবন থেকে তোমার মুক্তি নেই। এরপরও মুক্তির স্বাদ আস্বাদন করতে চাইলে জানাবা, তোমাকে চিরতরে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হাত কাঁপবে না আমার। সোফিয়া যথেষ্ট বাস্তববাদী মানুষ। প্রথমে মেজবাহের ক্রিয়াকলাপ শুনে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে সরে আসে। সবটা মেনে নিয়ে মেজবার সাথে নতুন সংসার সাজায়। দিন শেষে এত ধৈর্য ও আত্মত্যাগের বিনিময়ে মেজবার হৃদয়ে নিজের রাজত্ব কায়েম করতে সক্ষম হয় সোফিয়া। সমাপ্তি রেখা এসে পূর্ণতায় ওদের জীবন ভরপুর। অতীতের চিন্তায় মগ্ন সোফিয়া মেজবার ডাকে হুঁশে ফেরে। মেজবা চিন্তিত সুরে বলছে, কি হয়েছে তোমার? শরীর বেশি অসুস্থ? ডক্টরকে খবর দিব? সোফিয়া নাকচ করে বলল, কিছু হয়নি, তবে বাবা যদি জানতে পারে। মা ওর ওনাকে না জানিয়ে মেজবা ভাবলেশীন কণ্ঠে বলল, ওনার কথা এখন সকলের নিকট মূল্যহীন সোফি, এসব আলোচনা বাদ দিয়ে উপরে চলো। বৃষ্টি স্নাত রজনী। মেজবার বিশাল বহুল ঘরটা মৃদু আলোয় আলোকিত। সোফিয়ার অনাবৃত বুকে মুখ গুজে শুয়ে আছে মেজবা। তার মাথায় হাত রেখে চুলে বিলি কেটে দিচ্ছে সোফিয়া। নিস্তব্ধতা ভেঙে মোহনীয় সুরে মেজবা ডাকল, সোফি। সোফিয়া তৎক্ষণাৎ উত্তর দিল, মেজবা খানিকটা সময় নিয়ে বলল, মধ্যবিত্ত সংসারে মানিয়ে নিতে পারবে? সোফিয়া ব্রুকুচকে শুধায়, মানে? মেজবা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, আমি এই বিষাক্ত মহল ত্যাগ করতে চাই সোফি। নিজের যোগ্যতা একটা পরিচয় গড়ে তুলতে চাই, যেখানে অবৈধতার কোনো ছাপ থাকবে না। শুরুটা কঠিন হবে যদিও, তুমি সঙ্গ দিবে? সোফিয়া আবেগে আপ্লুত হয়ে উঠল। খুশিতে বাকরুদ্ধ হয়ে বলল, আমি রাজি মেহরাজ। কিভাবে কি শুরু করবেন ভেবেছেন? মেজবা সোফিয়ার খুশি দেখে প্রসন্ন হেসে বলল, তোমার মতো জীবনসঙ্গী পেতে ভাগ্য লাগে সোফি। এতদিন নিজের ভাগ্যকে দোষারোপ করলেও এখন মনে হয় সব অপূর্ণতার যন্ত্রণা তোমাকে পেয়ে ঘুচে গেছে। সোফিয়া মৃদু হেসে বলে, মাই প্লেজার স্যার। দ্রুত বলুন তো কী প্ল্যান করেছেন? আমারও ভালো লাগে না এখানে। আম্মা নেই, ওরও নেই, কেবল বিষাক্ত স্মৃতিগুলো রয়ে গেছে। আমাদের নিজস্ব একটা ছোট্ট সংসার হলে সুন্দর হবে ব্যাপারটা। মেজবা দীর্ঘশ্বাস ফেলে ভারী গলায় বলে, আমি কয়েকটা ফ্রিল্যান্সিং কোর্স করেছি 1 বছরে। আর্নিং আপাতত তলানিতে, কিন্তু এর পাশাপাশি নিজের একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবছি। সোফিয়া ছোটোখাটো একটা চিৎকার দিয়ে বলল, এত বড় কথা আপনি আমার থেকে লুকালেন কি করে? আমি রাগ করেছি, যান, কথা নাই আপনার সাথে। বোর ছেলে মানুষের রাগ দেখে মেজবা স্পিথ হেসে সোফিয়ার অনাবৃত বক্ষে মৃদু কামড় বসিয়ে বলে, রাগ করলে তোমাকে একদম আমার বউ বউ লাগে। সোফিয়া আঘাতপ্রাপ্ত জায়গায় হাত রেখে চোখ মুখ খিচিয়ে বলে, ইঁদুর কোথাকার। মেজবা আরও কিছুক্ষণ খুনসুটি করে, তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 2টোর দিকে মেজবার পার্সোনাল ফোনে কল আসে। রিংটোনের তীক্ষ্ণ শব্দে সোফিয়া ধরফুরিয়ে উঠে বসে। মেজবা উঠে বসে সোফিয়াকে ওভাবে হাঁপাতে দেখে পিঠে হাত রেখে বলে, ভয় পেও না সোফি, আমার ফোন এসেছে, রিল্যাক্স। সোফিয়া তখন এলোমেলোভাবে শ্বাস ফেলছে। মেজবা ফোন সাইলেন্ট করে সোফিয়াকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাম ডাউন সোফি, এত ভয় পাচ্ছ কেন? সোফিয়া হাঁপানো সুরে কিছু একটা বলার চেষ্টা করলে মেজবা তাকে থামিয়ে দেয়। সোফিয়ার মাইন্ড ডাইভার্ট করতে বলে, সত্যি ভয় পেয়েছো নাকি আমার বুকে আসার ধান্দা এসব? সোফিয়া জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কপাট রাগ দেখিয়ে বলে, এসব ধান্দা করে আমার কি লাভ শুনি? অলরেডি আপনার বাচ্চার মা হতে চলেছি। আপনার থেকে আর নতুন করে কিছু নেওয়ার বাকি আছে? মেজবা বাঁকা হেসে বলে, তুমি যে অবস্থায় আছো, মিনিট খানেকের মাঝে নিজের অবস্থান পরিবর্তন না করলে আমি ভুলে যাব তুমি অসুস্থ।
মেজবার কথার জালে ফেসে সোফিয়ার মাইন্ড ডাইভার্ট হয়েছে, নার্ভ শান্ত হয়ে এসেছে। মেজবার কথার অর্থ বুঝতে নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। অনাবৃত বক্ষ ঢাকতে দ্রুত চাদর টেনে বুকে জড়ায়। সোফিয়ার অহেতুক চেষ্টায় মেজবা হেসে ফেলে। সোফিয়ার চেষ্টাকে বৃথা করে দিয়ে তার পেশি ফোলা হাত সোফিয়ার অনাবৃত কোমর স্লাইড করে স্পিত কোমরের কাছে গিয়ে পৌঁছায়। সোফিয়ার দিকে তাকিয়ে সামান্য হেসে বলে, আমি না চাওয়া পর্যন্ত তুমি নিজেকে কখনোই আমার থেকে লুকাতে পারবে না সোফি। সোফিয়া গাল ফুলে অন্যদিকে তাকায়। মেজবা ফোন হাতে নিতেই তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কাঙ্ক্ষিত নম্বরে কলব্যাক করতেই অপর পাশ থেকে অনাকাঙ্ক্ষিত খবর শুনে মেজবার মুখে রং উড়ে যায়। মেজবার ফ্যাকাশের চেহারা দেখে সোফিয়া চিন্তিত চোখে তাকায়। কল কেটে মেজবার ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে ঢুকে মেনশন, কমেন্ট, শেয়ারের নোটিফিকেশনে তার ফোন হ্যাং হওয়ার দশা হয়। মূল প্রেক্ষাপট খুঁজতে গিয়ে তার সামনে একটা ভিডিও আসে। ভিডিওটা ওপেন করতেই তার কলিজা কেঁপে ওঠে। তৎক্ষণাৎ সেটা বন্ধ করে দিয়ে দু হাতে মাথা চেপে ধরে অস্ফুট সুরে বলে, শিট। সোফিয়া কিছু জিজ্ঞেস করার আগে পুনরায় মেজবার ফোনে কল আসে। কিছু একটা মনে করে কল রিসিভ করতেই অপর পাশ থেকে অস্থির কণ্ঠে কেউ একজন বলে, ফ্যাক্টরিতে আগুন লাগছে ভাই, জলদি আয়েন আপনি। মেজবা থমকানো কণ্ঠে বলে, আসছি। সোফিয়া অসহায় সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহরাজ? মেজবা কিছুক্ষণ সময় নিয়ে স্তব্ধ কণ্ঠে বলে, 11 বছর আগে সেই ইনসিডেন্টের ভিডিও ভাইরাল হয়েছে। জনগণ উত্তেজিত হয়ে গোডাউনে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। আমাকে যেতে হবে। সোফিয়া আতঙ্কিত সুরে বলে, আপনার যাওয়াটা সেফ নয় মেহরাজ। জনগণ এখন ক্ষিপ্ত, তন্মধ্যে আপনি গেলে। মেজবা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে সোফিয়াকে বলল, পালিয়ে বেড়ালে জনগণ বেশি ক্ষিপ্ত হবে সোফি। প্রয়োজন পড়লে আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। তুমি টেনশন নিও না, জলদি রেডি হও। তোমাকে তোমাদের বাসায় নামিয়ে আমি ফ্যাক্টরিতে যাব। সোফিয়া আতঙ্ক বুকে চেপে তৈরি হয়। মেজবা ওকে কোলে তুলে দ্রুত হাঁটতে থাকে। ঘণ্টা খানেক পর তারা পৌঁছায় সোফিয়ার বাড়ির সামনে। গাড়ি ছেড়ে বেরিয়ে আসার আগ মুহূর্তে সোফিয়া মেজবার গালে হাত রেখে ব্যাকুল কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো, ফিরে আসবেন কিন্তু। চিন্তামগ্ন মেজবা বলল, সোফিয়া গাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির মূল ফটকে প্রবেশ করতে মেজবা দ্বিগুণ স্পিডে গাড়ি টেনে এগিয়ে যায়। কে জানতো এটাই তাদের শেষ সাক্ষাৎ। মেজবা মৃত্যুকে আলিঙ্গন করতে ছুটে যাচ্ছে। এটা জানলে বুঝি সোফিয়া তাকে যেতে দিত? গাড়ি অর্ধেক রাস্তায় পেরোতেই আচমকা বিশাল ধীরে এক ট্রাক এসে সজোরে ধাক্কা মারে মেজবার কালো রঙের গাড়িটিকে। বৃষ্টির দিনে পিচ্ছিল রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাল্টে অনেকটা দূরে গিয়ে থামে। ট্রাকের ড্রাইভিং সিটে বসে একজোড়া ধুরন্ধর চোখ খুব সতর্ক চোখে সেই দৃশ্য দেখছিল। মেজবাইয়ের গাড়িটা কিছু দূর গিয়ে থামতে ট্রাক থেকে লাফ দিয়ে এক সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। মুখে পেঁচানো গামছাটা খুলে কপালে বাঁধে। প্যান্টের পকেট থেকে ট্রেজারার লন্ডনের একটা শলকা বের করে ঠোঁটের মাঝে আঁকড়ে ধরে। প্যান্টের পকেট থেকে লাইটার বের করে বিশেষ কায়দা সিগারেট জ্বালায়। আলো মৃদু ঝলকানিতে তার আকর্ষণীয় ডার্ক রেড ঠোঁটজোড়া কিঞ্চিত মৃদুস্বর হয়। ধীর পায়ে মেজবার দিকে এগিয়ে যেতে যেতে সিগারেটের সুখ টান দিয়ে বিশুরা গলায় গেয়ে ওঠে, যতই বলিস শেয়ানা, যতই বলিস দেয়ানা, দেবে না রে মৌকা, চালু সেজে খোকা, প্রেম জালে ধরা দেবে না। গভীর জলের ফিস আমি, গভীর জলের ফিস, পাবলিকতেই নাম দিয়েছি খোকা 420। মেজবার গাড়ির কাছে পৌঁছে সামান্য ঝুঁকে বসে ভেতরের অবস্থা দেখতে থাকে সে আগন্তুক। রক্তাক্ত মেজবার শরীর থেকে টপ টপ করে গড়িয়ে পড়া রক্ত পিছলা রাস্তায় ভিজিয়ে দিচ্ছে। মেজবার চোখ দুটো বন্ধ দেখে লোকটা বিরক্ত হয়ে ভেতর থেকে তাকে বের করে এনে কাঁধে তুলে ট্রাকের দিকে নিয়ে যায়। খানিকটা কৌশল অবলম্বন করে জ্ঞানহীন মেজবাকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় মিনিট কয়েক দূরে অবস্থিত গোপন আস্তানায়। জ্ঞান ফেরানোর জন্য হালকা পানি ছিটা দিতে নিভু নিভু চোখে তাকায় মেজবা। মাথা থেকে তখনও গলগলে রক্তক্ষরণ হচ্ছে। জ্ঞান ফুরে মুখের উপর স্বল্প পরিচিত মুখটা দেখে অসহায় কণ্ঠে মেজবা বলে, আমাকে হসপিটালে নিয়ে যান শিকদার সাহেব। মেজবাইয়ের কথা শুনে আড়মোড়া ভেঙে 3 বোতল মেজবাইয়ের মাথা ঢেলে শান্ত চোখে তাকায় তার মুখপানে। পকেট থেকে লাইটার বের করে একবার জ্বালায় আবার নেভায়। মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে নিভু নিভু চোখে জমদূতকে দেখেও মেজবার হেলদোল হয় না। মানুষপটে ভেসে ওঠে কিছু সুন্দর মুহূর্ত। বিড়বিড়িয়ে বলে, কথা দিয়েও ফেরা হলো না সোফি, মাফ করে দিও, তোমার পাপিষ্ঠ স্বামীর গুরুতর অপরাধ। ঋতুরাজ ভারী বর্ষণের তোপে ভাসিয়ে দিচ্ছে শহর। রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ফজরের পরও ক্ষান্ত হয়নি। মেজবাইয়ের টেনশনে প্রেশার বেড়ে যা তা অবস্থা সোফিয়ার। অসুস্থ সোফিয়া শিওরে বসে আছে তার বাবা মা। মেয়ের রাগারুণ অবস্থা দেখে ওনারা শঙ্কিত। হুট করে বালিশের পাশে রাখা সোফিয়ার ফোনটা টুং শব্দে বেজে ওঠে। সোফিয়া তড়িৎ গতিতে ফোনটা হাতে নেয়। মেজবাইয়ের নম্বর থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছি, ওপেন দ্য ডোর অ্যান্ড অ্যাকসেপ্ট ইট।
সোফিয়া অসুস্থ শরীর নিয়ে রুদ্ধশ্বাসে ছুটে যায় দরজার কাছে। বুকে উৎকণ্ঠা, অথচ মুখে একচিলতে হাসি নিয়ে দরজা খুলতেই তার চোখ জোড়া বিস্ময়ে থমকে যায়। মুখের হাসি নিভে গিয়ে কালো আধারে ঢেকে যায় মুখশ্রী। দরজার সামনে স্ট্রেচারে সাদা কাফনে মোড়ানো মেজবার অর্ধগলিত লাশ দেখে হৃৎপিণ্ডের গতিবেগ বেসামাল হয়। শ্বাসরুদ্ধ হয়ে আসে। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে দরজা হেলান দিয়ে আস্তে আস্তে বসে পড়ে ফ্লোরে। মেজবার মুখের একপাশে ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে ডলারের ডিজাইন করা হয়েছে। কাফনে মোড়ানো লাশটার বুকের যতটুকু অংশ উন্মুক্ত তার সবটাই বীভৎসভাবে ঝলসে দেওয়া। হাত দিলে মাংস উঠে আসার মতো অবস্থা। বাকরুদ্ধ সোফিয়া কাপা হাতটা মেজবার নাকের কাছে নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে। মেয়েটা আবারও ধাক্কা খায়। যে উষ্ণ নিঃশ্বাস তাকে প্রেম জোয়ারে ভাসাতো, সেটা মহাকালের অনিবার্য সত্য আঁকড়ে ধরে বহু পূর্বে বিলীন হয়ে গেছে। সোফিয়ার চোখে মুখে অবিশ্বাস। সে আবারও সাহস করে কাফনের কাপড়টা সামান্য সরিয়ে মেজবার বুকের দিকে তাকায়। কাপড় সরানোটা তার সবচেয়ে বড় ভুল ছিল। নৃশংসভাবে ঝলসে দেওয়া মেজবার প্রশস্ত বক্ষ চোখে পড়তেই সোফিয়ার চোখ ছাপিয়ে অশ্রু নামে। সে আলতো করে ছুঁয়ে দেয় হাড্ডির সাথে মিশে যাওয়া কুচকানো চামড়াগুলো। কিছু একটা মনে পড়তেই হামাগুড়ি দিয়ে মেজবার লাশের পাশে গিয়ে তার বুকে মাথা রাখে সোফিয়া। পোড়া মাংসের বিকট গন্ধে গা গুলিয়ে আসার কথা থাকলেও সে কিছুই টের পেল না। মেজবার হৃদস্পন্দনের শব্দ শুনতে না পেয়ে ম্লান হেসে বলল, শুনছ প্রিয়তম? অপেক্ষা করো ওপারে। ছাড়িয়া দুনিয়ার মায়া, আমি আসিব তোমার তরে। হব লাশ ছাড়িয়া শ্বাস, মাইকে ঘোষণা হবে জানাজার। শুধু তুমি কথা দাও, বুকের গহীনে দেবে ঠাই অন্তত একবার। ড্রয়িং রুমে ততক্ষণে উপস্থিত হয়েছেন সোফিয়ার বাবা মা। বাইরের দৃশ্য দেখে ওনারা হতবিহ্বল। বাড়ির সামনে 10টা বিকৃত দলিত মথিত লাশ পড়ে আছে। দরজার সামনে একটা স্ট্রেচারে রাখা আছে মেহরাজ ওয়াহিদ মেজবার লাশ, যার অগ্নিদাহ বুকে আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা করছে সোফিয়া। সোফিয়ার বাবা দ্রুত পুলিশকে ফোন দেয়। সোফিয়ার মা দরজার কাছে বসে আহাজারি করে বলেন, পেটে 5 মাসের বাচ্চা লইয়া এই বয়সে আমার মাইয়াডা বিধবা হইল। কি হবে ওর ভবিষ্যৎ? আমার মাইয়াডা কলঙ্কিত হইয়া গেল রে। তারা সবাই নিজের চিন্তায় মগ্ন, অথচ ওদিকে সোফিয়ার রুগ্ন শরীরটা পরপর 3বার ঝাঁকুনি দিয়ে চিরতরের জন্য স্তব্ধ হয়ে গেছে, সেটা কেউ খেয়ালই করেনি। নিম্নাঙ্গ থেকে চুয়ে পড়া রক্তের স্রোত ফ্লোর ভাসিয়ে ফেললে সোফিয়ার মায়ের নজর পড়ে সেদিকে। বিকট শব্দে চিৎকার করে মেয়েকে নিজের দিকে ফেরাতেই দেখেন চোখ দুটো নিষ্পলকভাবে চেয়ে আছে শূন্যে। আত্মা কবেই ছেড়েছে দেহাবয়বের মালিকানা। কেউ জানল না। নৈশব্দে শেষ হয়ে গেল এক পাপিষ্ঠ প্রেমের গল্প। কিছুক্ষণের মাঝে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ঘণ্টাখানেক ইনভেস্টিগেশন করার পর এবং লাশের কন্ডিশন দেখিয়ে দায়িত্বরত পুলিশ অফিসার তার পিএকে বলে, বাগানে পড়ে থাকা লাশগুলোর চোখ, কবজি সহ হাত, কলিজা এবং গোপনাঙ্গ মিসিং। সবগুলোরই সেম কেস। এটা মার্ডার তা নিশ্চিত, কিন্তু কেন করলো কেউ এমন? পিএ ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে বলল, যা হয়েছে ভালো হয়েছে। গতকাল রাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই মেজবা ওয়াহিদের নেতৃত্বে এরা মিলে একটা বাচ্চা মেয়েকে রেপ করেছে। সকালে এদের শাস্তি দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে স্যার। পুলিশ অফিসার তার পিএর কথায় বিরক্ত হয়ে বললেন, স্টপ টকিং ননসেন্স। সোফিয়া ওয়াহিদের কী খবর? পিএ করুণ মুখে বলল, একই সাথে হার্ট অ্যাটাক আর স্ট্রোক করে মারা গেছে স্যার। বাচ্চাটারেও বাঁচানো যায়নি। মনিটরের সামনে বসে থাকা মেহরাব শিখদের এতক্ষণ ধরে তাদের সব কথা শুনেছিল। অফিসারের কথা শুনে বাঁকা হেসে মেহরাব বলে, আমার স্ত্রীকে কলঙ্কিত করতে যেসব অঙ্গ ব্যবহৃত হয়েছে সেসব অক্ষত রাখতাম কিভাবে? তারা আমার স্ত্রীকে ছুঁয়েছে, আমি তার বিপরীতে ওদের সমস্ত অঙ্গে আমার স্পেশাল জাদু অ্যাপ্লাই করেছি। সামান্য শাস্তি পেয়ে মরে গেলে আমার কি দোষ? কথাগুলো বলে হো হা শব্দে হেসে ফেলল মেহরাব। পরক্ষণে কিছু একটা ভেবে তাচ্ছিল্য হেসে বলল, আমার সুখ পাখিকে অগ্নি সংযোগে হত্যা করা মেজবা ওয়াহিদকে জীবন্ত অবস্থায় আগুনে ঝলসিয়ে আঙ্গার করেছি। ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা দিয়ে পরিশেষে পুড়িয়ে মেরেছি। আমার অবাধ্য নারীর কবরের মাটি ছুঁয়ে করা প্রতিশোধ নেওয়ার শপথ আমি পূর্ণ করেছি। আমি পেরেছি প্রতিশোধ নিতে, শুধু ওকে আটকে রাখতে পারিনি। আমার ঘুম কেড়ে নিয়ে বুক খালি করে মাটির ঘরে নিশ্চিন্তে ঘুমাতে ব্যস্ত সে বেঈমান নারী। পালেরমো শহর, ইতালি। ঘড়ির কাঁটায় তখন রাত 11:58। প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখা শেষ হতেই নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপ বন্ধ করল অরিন। ক্লান্ত শরীরটা ইজি চেয়ারে এলিয়ে দিয়ে আড়মোড়া ভেঙে হামি তুলল। আনমনে এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ পড়ল জানালার দিকে। বর্ষণ মিশ্রিত নিকোষ কালো অন্ধকারাচ্ছন্ন রজনী। ভারী বর্ষণে সিক্ত হচ্ছে পালেরমো। বৃষ্টি হলে অরিনের বুকে আতঙ্কেরা ঘর বাঁধে। বিভৎস অতীতের দৃশ্যপট ভেসে ওঠে তার মানসপটে।
অরিনের ভাবনার মাঝে ঢং ঢং শব্দ তুলে ঘড়ির কাঁটা জানান দিল 12টা বেজে গেছে। অরিন চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলল। আবারও সেই বিষাক্ত দিনের সূচনা হয়েছে। বুকটা ভার ভার লাগে অরিনের। অক্ষি কোটরে বেদনার অশ্রুরা ভিড় জমায়। নীলাভ বেদনার বিষ ব্যথা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। সময় কিংবা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইতিমধ্যে প্রায় 10 বছর পেরিয়েছে। এর মাঝে কত কিছু বদলেছে তার ইয়ত্তর নেই। 21 বছর বয়সী অরিন আজ 31-এর ঘরে পা দিয়েছে। সেদিনকার বাচ্চা মেয়েটা আজ নিজেই এক সন্তানের মা। ভীতু অরিনের অস্তিত্ব অতীতের চোরাবালিতেই বিলীন হয়ে গেছে। বর্তমানে অরিন একজন সফল বিজনেস উইম্যান, যার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব সূর্যের ন্যায় প্রখর ও তেজদীপ্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে ফোনটা হাতে তুলে সোজা বেডরুমের দিকে রওনা দিল অরিন। ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাইছে। সারাদিনের অমানসিক পরিশ্রমের পর শরীরটা আর চলতে চাইছে না। দৃঢ় পায়ে ঘরে যেতেই দেখল পুরো বিছানা দখল করে হাত পা ছড়িয়ে উল্টো হয়ে একাই ঘুমিয়ে আছে তার ছোট্ট বাচ্চাটা। অরিন তার ঘুমের স্টাইল দেখে হেসে ফেলল। কাছে গিয়ে হাত পা ঠিক করে দিতে ঘুম ঘুম সুরে বাচ্চা একটা কণ্ঠ বলে উঠল, হ্যাপি বার্থডে আম্মু। অরিন মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ পেয়ারে ছানা। বাচ্চা ছেলেটা মুখের ওপর থেকে কম্বল সরিয়ে ঘুম ঘুম চোখ জোড়া মেলে ভ্রু কুঁচকে তাকালো। তার শ্যামবর্ণের লম্বাটে মুখশ্রী দেখে অরিনের বুকটা নিমিষেই ধক করে উঠল। বাচ্চা ছেলেটা কণ্ঠে ক্ষীণ রাগ ঢেলে বলল, মাই নেম ইজ শেহরাজ তাওসিফ রিয়ান, ইউ ক্যান কল মি শেহরাজ। বাচ্চা ছেলের এমন ম্যাচুরিটি দেখে অরিন বিরক্তিকর দৃষ্টি ফেলে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা, আর আমরা যাকে ভালোবাসি তাকে আদুরে নামে ডাকা যায়। শেহরাজ শান্ত সুরে জেদি গলায় বলল, আমি স্পয়েল কিড হতে চাই না আম্মু। অরিন ছেলের কথা ভ্রুকুচকে বলল, আদরে নিকনেম দিলে কেউ স্পয়েল চাইল্ড হয়ে যায় না। আর তোমাকে এইসব কে শিখিয়েছে? শেহরাজ উল্টা ঘুরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বলল, ছোট বাবা বলেছে। এগুলোকে আদর নয় আহ্লাদ বলে। যারা ছোটবেলায় অতিরিক্ত আহ্লাদ পেয়ে বড় হয়, ওরা বড়বেলায় স্পয়েল হয়ে যায়। অরিনের চোখ মুখ শক্ত হয়ে উঠল। আজ নতুন নয়, এর আগেও বহুবার এমন বড় মানুষই কথাবার্তা শুনেছে ছেলের কাছে। রাগ চেপে রাখতে না পেরে প্রশ্ন করে, আর কি কি শিখিয়েছে তোমার ছোট বাবা? শেহরা শান্ত কণ্ঠে বলল, ছোট বাবা বলেছে আমি এখন বিগ বয় হয়ে গিয়েছি। আমার একা একটা রুমে শিফট হতে হবে। নির্ভয় একা একা থাকা শিখতে হবে। বিগ বয়দের অনেক দায়িত্ব। অরিন বিমূঢ় হয়ে সবটা শুনে। এই বয়সে অন্যের বাচ্চারা হয় চঞ্চল, প্রাণোচ্ছল, পাজি। তার দুষ্টুমি করে সারা বাড়ি মাতিয়ে রাখে, অথচ তার বাচ্চাটা এই বয়সেই ম্যাচিউর। অরিনের মাঝে মধ্যে ভীষণ রাগ লাগে, পরক্ষণে আবার সামলে নেয়। ছেলেটা খারাপ কিছু শিখছে না, বরং এখন থেকে উত্তম শিক্ষা পাচ্ছে। শেহরাজকে মৃদু ধমক দিয়ে ঘুমাতে বলে। মনে মনে ছোট বাবা নামক ব্যক্তিকে বিনা ডিটারজেন্টে ধুয়ে দেয়। বিড়বিড়িয়ে বলে, এই কুখ্যাত মাফিয়া মেহরাব শিকদারের একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। আমার বাচ্চা নিয়ে তার এত বেশি কলিজা ব্যথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিছানা হাতড়ে ফোনটা হাতে নিয়ে মেহরাবের নম্বর খুঁজতে লাগলো অরিন। পুরো কন্ট্যাক্ট লিস্ট খুঁজে নম্বরটা না পেয়ে হুট করে ব্লক লিস্ট চেক করলো। ওখানে মেহরাবের 17টা আছে। পার্সোনাল নম্বরটা আনব্লক করে ঝটপট কিছু কথা লিখে পাঠালো। মেসেজ সেন্ড হতেই আবার নম্বরটা ব্লক করে দিয়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। ছেলেদিকে একবার তাকিয়ে নিজেও তার পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেঘাবৃত স্নিগ্ধ প্রভাত। ডাইনিং টেবিলে বসে দ্রুত হাতে ব্রেকফাস্ট খেতে ব্যস্ত অরিন। একটু পর তার মিটিং আছে। অফিসে গিয়ে টিম মেম্বারদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনায় বসতে হবে। খাওয়ার মাঝে দেখল মূল ফটক দিয়ে শেহরাজ এবং মাইমুনা ওয়াহিদ প্রবেশ করছে। বয়সের ভারে নুয়ে পড়া মাইমুনা ওয়াহিদের এক হাত ধরে সাবধানে হাঁটছে শেহরাজ। তার অন্য হাতে লাল টকটকে গোলাপের গুচ্ছ। অরিন অভিভূত হয়ে দেখে তাদের। মাইমুনা ওয়াহিদ ধীর কদমে এগিয়ে এসে অরিনের মাথায় হাত বুলিয়ে বলেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা। অরিন স্মিত হেসে মাথা নাড়ায়। শেহরাজ এগিয়ে এসে গোলাপের গুচ্ছটা অরিনের হাতে দেয়। মুগ্ধ চোখে অবলোকন করে মেরুর রাঙা শাড়ি পরিহিত অরিনকে। অরিন শাড়ি পরলেও শেহরাজ কেবল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। একটু পরপর বলে, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে আম্মু। বছরে কেবল 2টো অকেশনে শাড়ি পরে অরিন। সে 2টো দিন শেহরাজ মায়ের আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু আজ সেটা সম্ভব নয়। আজ তার স্কুলে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে। মুখটা লটকিয়ে হাতের ফুলগুলো অরিনের দিকে বাড়িয়ে দেয় শেহরাজ। অরিন সেগুলো নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে বাবা? শেহরাজ এক পলক মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, বাবা এর বউ লাগছে। শেহরাজের কথায় অরিনের হাস্যোজ্জ্বল মুখশ্রী থমকে যায়। খাবারের প্লেট থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে শেহরাজের দিকে তাকিয়ে শান্ত সুরে প্রশ্ন করে, এসব তোমায় কে শিখিয়েছে?
শেহরোজ ভাবলেশীন গলায় বলে, শাড়ি পরলে তোমার বউ দেখায় আম্মু, আর তুমি তো আমার বাবাইয়ের বউ, তাই এই কথা বলেছি। অরিন শক্ত গলা শেহরোজের হাত ধরে বলল, নেক্সট টাইম তোমার মুখে বাবাই রিলেটেড মন্তব্য যেন না শুনি, গট ইট? শেহরোজ তার বাবাইয়ের বিষয়ে অত্যাধিক পজিটিভ। মায়ের সব কথা মেনে চললেও বাবাইয়ের প্রতি মায়ের এহেন আচরণ তার ছোট্ট মনটাকে বিষিয়ে তোলে। কপাল কুঁচকে একরোখা গলায় প্রশ্ন করে, তুমি সবসময় এমন কেন করো আম্মু? আমার মোটেও ভালো লাগে না। কথাটা বলে শেহরোজ নিজের ঘরের দিকে যায়। অরিন স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকায়। মাইমুনা ওয়াহিদ এতক্ষণ চুপ থাকলেও এবার বলেন, বাবা তার প্রত্যেকটা সন্তানের কাছে সুপারম্যান। শেহরোজের ছোট্ট মস্তিষ্ক এত জটিলতা বুঝবে না। তোমার উচিত তাকে জায়ানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। 10টা বছর পেরিয়েছে, শেহরোজ আর ছোট নেই। সে তোমাকে প্রশ্নবিদ্ধ করার আগে তুমি তাকে সত্যিটা জানাও। অরিনের বুকটা হাহাকার করে উঠল। সুখের সংসারের স্বপ্ন দেখা অরিনের জীবনটা বাইরে থেকে ঝা চকচকে দেখালেও ভেতর থেকে কেবল ব্যর্থতা আর না পাওয়ার গল্পে ভরপুর। মেয়ের অবস্থা দেখে মাইমুনা ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক তো হলো, আর কত? আমার মনে হয় এবার তোমারও জেদ ভুলে সেখানে যাওয়া উচিত। অনুভূতিদের দমাতে দমাতে বাহ্যিক দিক থেকে পাথর বনে গেছ, অথচ ভেতরটায় দগদগে ঘা বিদ্যমান। মায়ের কথা অরিন দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে মায়ের পায়ের কাছে বসে হাত দুটো মুঠোবন্দি করে হালকা গলা শুধালো, আমাকে এ দুনিয়ার আলো দেখানোর জন্য ধন্যবাদ মা। বিপদে আপদে সব সময় আমার ছায়া হয়ে সঙ্গে থাকার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশেষ দিনে আমি তোমাকে খুব সাধারণ একটা উপহার দিতে চাই। কি লাগবে তোমার? অরিনের কথায় মাইমুনা শেখের ভেতরটা বিগলিত হয়। শ্বাস ফেলে কাপা কণ্ঠে বললেন, তোর বাবা আজ 10 বছর থেকে লাপাত্তা ওরু। মানুষটা কোথায় গেল, কি হলো, কিচ্ছুটি জানি না। আমাকে ওনার একটা খোঁজ এনে দিতে পারবি? মরার আগে একটাবার ওনার খোঁজ জানতে চাই। আমার ইচ্ছেটা পূরণ করবি? অরিনের ভেতরটা মুষড়ে পড়ল। ভেতর থেকে বেরিয়ে আসলো লম্বা একটা দীর্ঘশ্বাস। অপরক কণ্ঠে বলল, বিগত 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি মাম্মাম, কিন্তু ফলাফল শূন্য। এর উত্তর কেবল একজনের কাছেই আছে। উত্তর পেতে চাইলে তার শর্ত মানতে হবে। মাইমুনা ওয়াহিদের অবুঝ মনটা ক্ষিপ্ত হয়ে আসলো। অরিনের হাত ছেড়ে ফেলে ক্রন্দনরত সুরে বললেন, আর কত জেদ ধরে বসে থাকবি? কি লাভ হবে তাতে? শেহরোজ বড় হলে জানবে না তার বাবার কথা? এত লুকিয়ে কি লাভ? নিজে কষ্ট পাচ্ছিস, আমাদেরকেও কষ্ট দিচ্ছিস। এসব অহতিক জেদের জন্যই শেহরোজ তোর থেকে দূরে সরে যাচ্ছে। জেদ কখনো ভালো কিছু বয়ে আনে না, এটা ধ্বংসের মূল অস্ত্র। কথাগুলো বলে মাইমুনা ওয়াহিদ কিছু একটা বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। অরিন থ মেরে কিছুক্ষণ বসে থেকে পরবর্তীতে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। অরিনের গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। সে একমনে ভেবে যাচ্ছে অতীতের কথা। মেজবা ওয়াহিদের অমীমাংসিত মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। তার সাথে জড়িয়েছে নতুন রহস্য। বিশিষ্ট শিল্পপতি মোশাররফ ওয়াহিদ মিসিং। 10 বছর পার হয়ে গেল, তার খোঁজ মেলেনি। মাইমুনা ওয়াহিদ স্বামীভক্ত নারী। মোশাররফ ওয়াহিদ পাপিষ্ট হলেও দিন শেষে তার প্রতি মাইমুনা ওয়াহিদ প্রচণ্ড রকমের দুর্বল। আনমনে কথাটা ভেবে ম্লান হাসল অরিন। বিড়বিড়িয়ে তাচ্ছিল্যে সহিত বলল, আপনি যেমন প্রতিশোধের নেশায় আমাকে উপেক্ষা করেছেন, আমিও তেমন আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে দূরত্ব বাড়িয়েছি। এরপরও সবার নজরে আমিই দোষী। কলঙ্ক থেকে বাঁচতে আপনি নামক কলঙ্কিত আব্রু গায়ে জড়িয়ে নেওয়াটা অবশ্য মস্ত বড় দোষের কাতারেই পড়ে। গ্রিন সিগন্যাল শো করতে অরিনের গাড়িটা দুর্বার গতিতে এগিয়ে গেল। অরিনের ভাবনাগুলো যৌক্তিক, তবে অজানা বিষয় জানার পরেও কি সেগুলো যৌক্তিক থাকবে? জীবনটা রহস্যের খেলাঘর। বিগত 10টা বছর যাবৎ লালিত অভিমান এক ছটকায় ভুল প্রমাণ হলে কি করবে অরিন? আদৌ কি বেচারি উন্মোচন করতে পারবে এই সকল রহস্য? নাকি অভিমান, ভুল বোঝাবুঝি, জেদ আর প্রতিশোধের নেশায় কেটে যাবে বাকি জীবন? নিয়তি বরাবরই তাকে চমকে দিতে পছন্দ করে, এবার সেটা মিস হওয়ার সম্ভাবনা প্রবল। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছে অরিন। গুরুত্বপূর্ণ মিটিং শেষ হতেই কেবিনে ফিরে এসেছে। আজকে সাইট ভিজিট করার কথা থাকলেও অরিন নির্বিকার চিত্তে বসে আছে। মনটা বড্ড অশান্ত লাগছে। বহু বছর পর নাছোড়বান্দা মনটা কারো তৃষ্ণা অনুভব করছে। অরিন ফোনটা হাতে নিয়ে লক করা গ্যালারিতে ঢুকলো। একের পর এক ছবি দেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। শেষের দিকটায় গিয়ে একটা ভিডিওতে চোখ আটকালো। অতীত। জায়ান এবং অরিনের বিয়ের সবে 18 দিন পেরিয়েছে। বিয়ের পর প্রথম জন্মদিন ছিল অরিনের। এক রাশ এক্সাইটমেন্ট নিয়ে 12টা বাজার অপেক্ষা ছিল অরিন। সে ভেবেছিল জায়ান তাকে বিরাট সারপ্রাইজ দেবে, কিন্তু সময়টা রাত 12টার ঘর পেরিয়ে 2টোতে গিয়ে ঠেকলো, অথচ জায়ানের কোনো খোঁজ খবর নেই।
রেগে মেগে নিজে ফোন দিতেই অপর পাশ থেকে জায়ানের পিয়ে বলল, স্যার ওটিতে আছে ম্যাম, অপারেশন শেষ হতে সকাল 4টার মতো বাজবে। কথাগুলো শুনে অরিনের অভিমানী মনটা আরও ভার হলো। অভিমানী অভিযোগগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট চেপে ঝাঁঝালো গলায় বলল, কাছে থাকলে বউ বউ করে অস্থির হয়ে যায়, আর একটু দূরে গেলে তার যে বউ নামক একটা প্রাণী আছে সেটাই ভুলে যায়। লাগবে না কারো ইস, আমি ওসবের ধার ধারি না। একা বকবক করতে করতে অরিন ঘুমিয়ে পড়ে। ওটি শেষে বের হয়ে প্রিয়তমা স্ত্রীর এহনো কথা শুনে বাঁকা হাসে জায়ান। কিছু একটা ভেবে সুন্দর মতো ভয়েস রেকর্ড অন করে সুরেলা সুরে গেয়ে ওঠে, জানো কি তুমি, মনের কাছে দূরত্ব কিছু নয়, তবু কেন জানি অপারগামী। মন তোমার মাঝে পড়ে রয়, তোমার মাঝে পড়ে রয়। গানটা গেয়ে ঝটপট বউকে পাঠিয়ে দিয়ে মেসেজে লেখে, সন্ধ্যায় ছাদে উপস্থিত থাকবেন, কথা নড়চড় হলে আপনার খবর আছে। প্রতি বছর অরিনের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করা হয়। এবারও মেজবা সব কিছুই অ্যারেঞ্জ করতে চেয়েছিল। সব কিছু সামলে বাসায় মিথ্যা বলে কেবল জায়ানের জন্য রাজশাহীতে থেকে গেছে অরিন। অথচ জায়ানের সেসবের দিকে খেয়ালই নেই। একবার ভাবলো ছাদে যাবে না, আরেকবার কি ভেবে যেন রাজি হলো। পৃথিবীর বুকে সূর্যের আলো বিলীন হয়ে সন্ধ্যা নেমেছে। স্কাই ব্লু কালার শাড়ি পরিহিত অরিন আস্তে ধীরে পা বাড়িয়ে ছাদের দিকে যায়। তার অবুঝ মন বিরাট কোনো সারপ্রাইজের জন্য অপেক্ষা করছিল। অথচ ছাদে প্রবেশ করতেই তার সব ইমাজিনেশন মিথ্যে প্রমাণিত হয়। ছাদে কোনো বর্ণিল আলোকসজ্জা নেই। ছাদের এক প্রান্তে কেবল অন্ধকারে মিশে থাকা এক পুরুষালী অবয়ব দেখা যাচ্ছে। অরিন থমথমে মুখে ধীর পায়ে এগিয়ে যায়। যত এগিয়ে যায় ততই কড়া মেনলি পারফিউমের সুঘ্রাণে শিউরে ওঠে। লোকটা এত স্ট্রং পারফিউম ইউজ করে। অরিনের পদধ্বনি শুনে যান পেছনে ফিরে তাকায়। তার দৃষ্টি আটকে যায় অরিনের দেহাবয়বে। মুগ্ধ চোখে অবলোকন করতে থাকে। অরিন পাশে এসে দাঁড়ালে হাত টেনে ধরে এক ঝটকায় তাকে বুকের উপর ফেলে যান। অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে লো ভয়েসে বলে, আমাকে সামলে থাকতে বলে নিজেই বেসামাল করার ফন্দি আছেন? আমি নিয়ন্ত্রণ হারালে তার দায়কার? জায়ানের অমন দৃষ্টিতে অরিন সব কিছু গুলিয়ে ফেলে। মন্তব্য শুনে কাপা গলায় বলে, আমি প্রত্যেক জন্মদিনে শাড়ি পরি। মাম্মাম খুব পছন্দ করে, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরেছিলাম। জায়ান ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, আমার পছন্দ অপছন্দের হিসেব কবে নোটিশ করবেন মিসেস জায়ান? আপনার না বুঝে করা ভুলের মাসুল দিন শেষে এই মাসুম ব্যক্তিটাকে দিতে হয়। আমার বেলায় আপনার সব জেনারেল নলেজ ব্রেন ছেড়ে লাপাত্তা হয়ে যায় কেন? অরিন এবারও উত্তর দিতে পারল না। জায়ানের পুরুষালী রুক্ষ হাতগুলোর অবাধ্য বিচরণ তাকে জ্ঞানশূন্য করে দিচ্ছে। অরিন জায়ানকে ছাড়াতে চাইলে জায়ান আরেকটু শক্ত বাঁধনে আবদ্ধ করে বলে, কন্ট্রোললেস আমিটাকে সামলানোর জন্য প্রস্তুত থাকুন। আপনার অনৈতিক কর্মে আমার বক্ষ পিঞ্জরে আগ্নেয়গিরির লাভা উৎকীর্ণ হচ্ছে। আমি একা কেন জ্বলব? এই বক্ষ পিঞ্জরে জ্বলতে থাকা আগুনের দহনে আপনাকেও পোড়াবো আমি। জায়ানের হাসকে সুরে বেচারি অরিন কোনরূপ শব্দ উচ্চারণ করতে পারে না। হাত সরিয়ে নিতে টানা হেঁচড়া শুরু করলে অসাবধানতাবশত শাড়ির কুচিগুলো খুলে যায়। সাথে সাথে অরিনের মুখ থেকে চাপা আর্তনাদ বেরিয়ে আসে। জায়ান সামান্য থেমে বিষয়টা অবলম্বন করে শুকনো ঢোক গেলে অন্যদিকে তাকে বিড়বিড়িয়ে বলে, আগুন সুন্দরী বউ থাকার যন্ত্রণা অনেক। কাছে যাওয়ার অনুমতি নেই, অথচ কাছে টানতে যত প্রকার ইনসিডেন্স দরকার সব একের পর এক ঘটিয়ে যাচ্ছে। সামনের দৃশ্য দেখে মনের ঘরে তালা দিয়ে বসে থাকার মতো ধৈর্য সবসময় অক্ষুণ্ণ থাকে নাকি? একবার শাড়ির দিকে তাকিয়ে আরেকবার জায়ানের দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায় অরিন। জায়ান তার দিকে ফিরে ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলে, আমার জন্য যেহেতু হয়েছে আমি সবটাই গুছিয়ে দিচ্ছি। অরিন এক হাতে সমস্ত শাড়ি সামলে নিয়ে বলে, দরকার নেই, আমি বাসায় গিয়ে চেঞ্জ করে আসছি, আপনি এখানেই অপেক্ষা করুন। জায়ানের মুখটা ছোট হয়ে গেল। অরিন পেছনে ফিরে চলে যেতে নিলে জায়ান তাকে আটকে দিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। অরিন চোখ বড় বড় করে তাকিয়ে বাধা দিতে চাইলে জায়ান অসহায় কণ্ঠে বলল, আমি গোটাটাই সভ্য, শুধু আপনার প্রসঙ্গে এক চিমটি অসভ্য। আমাকে এতখানি বেসামাল করার ফলস্বরূপ একটুখানি শাস্তি পেলে আহামরি কিছু হবে না। জায়ানের লাজহীন কথা অরিনের মুখটা রক্তিম হয়ে ওঠে। দুহাতে মুখ ঢেকে লজ্জাস্বরূপ সুরে বলে, একটুখানিতে আপনি আরও বেসামাল হয়ে ওঠেন, পরিশেষে আমি আর অক্ষত থাকি না। জায়ান ফ্ল্যাটে প্রবেশ করে দরজা লক করতে করতে ভাবলেশহীন গলায় বলল, আপনার সান্নিধ্যে আসলে আমি হুঁশ খুঁয়ে বসি। হৃৎপিণ্ড লাগামহীন গতিতে রক্ত পাম্প করে মস্তিষ্ককে অস্থির করে তোলে। ভদ্রতা, সংযম, ধৈর্য এবং শান্তি নামক মহৎ গুণেরা আমাকে তালাক দিয়ে পরলোক গমন করে। অরিনের বুক ধরফর করছে। বিশাল একটা ফ্ল্যাটে কেবল সে আর জায়ান অবস্থান করছে। বৈধ স্বীকৃতি পাওয়ার সম্পর্কে এসব খুবই স্বাভাবিক। কিভাবে বাধা দিবে সে জায়ানকে?
অরিনের ভাবনার মাঝে জায়ান তাকে কোল থেকে নামিয়ে বেডে বসায়। সামনে হাঁটু গেড়ে বসে অরিনের একটা পা তার হাঁটুর উপর রেখে বেডসাইড ড্রয়ার থেকে একটা চমৎকার নীল পাথরের তৈরি পায়েল বের করে। রত্ন পাথরটা দেখে অরিনের ভ্রু কুঁচকে আসে। জায়ান ওর মুখায়াব দেখে বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মাই লাভ। আমার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তির জন্য পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রত্নপাথরের তৈরি পায়েল পছন্দ হয়েছে? অরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এটা এটা জায়ান স্মিথ হেসে বলে, এটা হোপ হীরার তৈরি। অরিন বিস্ময়ে হতবিহ্বল হয়ে যায়। মুখ ফুটে কিছু বলার পূর্বে অরিনকে এক ঝটকায় দাঁড় করিয়ে দিয়ে শাড়ির কুচিগুলো হাতে নিয়ে বলে, নো মোর ওয়ার্ডস। এবার আমার পাওনাটা বুঝে নিতে দিন মিসেস তাওসিফ। অরিন কথা বাড়ায় না, কৌতূহল দমিয়ে জায়ানের যত্নগুলো অনুভব করার চেষ্টা করে। শাড়ি পরানোর বাহানায় অরিনকে আরও বেশি এলোমেলো করে দিতে থাকে জায়ান। কোনো মতে শাড়ির কুচিগুলো গুছিয়ে জায়ান উঠে দাঁড়ায়। অরিন কাঁপা কণ্ঠে জায়ানকে বলে, আমি করে নিচ্ছি, আমাকে দিন। জায়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থেকে গোছানো কুচিগুলো ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে কুচিগুলো ঝরঝর করে খসে পড়ল। অরিন হকচকে উঠে বলল, এটা কি করলেন জায়ান? আমি অরিন বাকি কথা সম্পূর্ণ করতে পারল না। জায়ানের শক্তপোক্ত হাতের বাঁধন আবদ্ধ হলো তার ছোট্ট পেলব দেহখানা। অরিনকে বুকে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে জায়ান বলল, আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি ম্যাডাম। আমাকে এভাবে বেসামাল করলে মতামত দূরে থাক, সামান্য নিষেধাজ্ঞাও গ্রাহ্য করা হবে না। পরবর্তীতে খেয়াল রাখবেন, ঠিক আছে? জায়ানের উষ্ণ নিঃশ্বাস অরিনের ঘাড়ে আষ্টে পড়ছে। তার উপর জায়ানের অবাধ্য হাতের বিচরণে ক্ষণে ক্ষণে শিরে উঠছে মেয়েটা। এমত অবস্থায় জায়ানের উপরিউক্ত কথা শুনে স্বস্তি শ্বাস ছাড়ে। তার স্বস্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জায়ান তাকে নরম ফোমের বিছানায় ছুঁড়ে ফেলে বাঁকা হেসে বলে, আমি সামলে গেছি, সেটা আমার অসীম ধৈর্যের ফলাফল। কিন্তু আপনার তো শাস্তি বাকি। অরিন কাঁদো কাঁদো চোখে জায়ানের দিকে তাকিয়ে ভাবে, এই বান্দা ইহজীবনে কখনো তাকে বিন্দু মাত্র স্বস্তি দিবে না। অরিনকে ওভাবে অসহায় হয়ে চেয়ে থাকতে দেখে বলে, আপনার স্পেশাল গিফট এখনও বাকি ম্যাডাম। অরিন মাথা নাড়িয়ে নাকচ করে বলে, আমার কোনো গিফট লাগবে না। আমি এখন বড় হয়ে গিয়েছি, বড়রা বার্থডে গিফট নেয় না। বিছানায় পড়ে থাকা আদো খোলা শাড়ি পরিহিত অরিনের দিকে তাকিয়ে জায়ান তার গায়ের টি শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেলে। বাঁকা হেসে হাসকি টোনে মোহনীয় কণ্ঠে বলে, লেটস সটেল দিস লাইক অ্যাডাল্টস। অরিন বিস্ময়িতভূত হয়ে চেয়ে থাকে কেবল। রুমের লাইট বন্ধ করে জায়ান এগিয়ে আসে। অরিনের উপর আধশোয়া হয়ে গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টানে। অরিন শক্ত করে জায়ানের হাত দুটো খামচে ধরে। অরিনের অবস্থা দেখে বাঁকা হেসে ব্যঙ্গাত্মক সুরে জায়ান প্রশ্ন করে, আর ইউ ওকে বেবি গার্ল? অনুভূতির তীব্র দহনে বশীভূত অরিন কোনরূপ শব্দ উচ্চারণ করতে পারে না। অরিনের নেশালো দৃষ্টি দেখে ফাঁকা ঢোক গিলে জায়ান। গলা ছেড়ে অরিনের অনাবৃত উদরে মাথা রেখে গম্ভীর কণ্ঠে বলে, আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট সারপ্রাইজ প্রণয়পূর্ণা? অরিন ধীর সুরে বলে, মিনিট খানেক পর হুট করে বাইরে বিকট শব্দ শোনা যায়। অরিনের সাথে লেপ্টে থাকা জায়ান বিছানা হাতে কিছু একটা খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত জিনিস হাতে আসতেই সেটা প্রেস করে। ফলস্বরূপ বিছানার পাশে থাকা পর্দাগুলো সরে গিয়ে দৃশ্যমান হয় বাইরের দৃশ্য। আচমকা সেরকম হওয়াতে অরিন কিছুটা ঘাবড়ে যায়। জায়ানের ঘরের এক পাশ সম্পূর্ণভাবে কাচের তৈরি। ভারী পর্দা দ্বারা আবৃত থাকায় অরিন লক্ষ্য করেনি আগে। এখান থেকে বাইরের দৃশ্য প্রতীয়মান হয়। ফ্ল্যাটটা 19 তলায় হওয়ায় নিচের দৃশ্যগুলো চমৎকার দেখায়। অরিন দেখল আকাশে ধোঁয়া উড়িয়ে দুটো ফাইটার জেট উঠছে। কিছু সময়ের ব্যবধানে সাদাটে ধোঁয়ার কুণ্ডলী কিছু অক্ষরের আকৃতি তৈরি করে। সেখানে স্পষ্টভাবে লেখা, SBD অরিন। অরিন অভিভূত হয়ে দেখে সেই দৃশ্য। এত ইউনিক উপহারও বুঝি দেওয়া যায়? জায়ান বরাবরই সাধারণ কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো স্মৃতি উপহার দেয়। জায়ানের এই অস্বাভাবিক কর্মকাণ্ডে অরিন দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছে। অরিনের নিজেকে সৌভাগ্যবতী মনে হয়। খুশিতে অশ্রু জমে চোখের কার্নিশে। জায়ানের সেসবে ধ্যান নেই। সে এক মনে দেখে যাচ্ছে অরিনের কোমরের বাম পাশের কালো তিলটা। ফর্সা পেটে একদম নজর টেকার মতো লাগছে। জায়ান আলতো হাতে সেটা ছুঁয়ে দেয়। জায়ানের শীতল হাতের স্পর্শে অরিনের উদর খানিকটা সংকুচিত হয়। জায়ান কিছুটা অবাধ্য হয়ে তিলটায় গাঢ় চুম্বন বসায়। অরিনের যেন হুঁশ ফেরে। জায়ানের কাঁধে হাত রেখে কাপা গলায় বলে, সারপ্রাইজের জন্য অসংখ্য ধন্যবাদ, এখন আমি বাসায় যাব। অরিনের কথা না শুনে তিলটার উপর সুচলো দাঁতের প্রয়োগ করে জায়ান। অরিন আর্তনাদ করে জায়ানের কাঁধ খামচে ধরে। জায়ান লাল হয়ে যাওয়া জায়গাটায় আলতো চুম্বনীকে পুনরায় উদরে মুখ ডোবায়। অরিনের কথার প্রত্যুত্তরে ভাবলেশীন গলায় বলে, মাই প্লেজার মিসেস তাওসিফ। আপনি আপনার বাসায় আপনার স্বামীর সাথে আপনার বেডরুমে অবস্থান করছেন। বাড়তি কথা না বলে শান্ত থাকুন। আমি ভীষণ টায়ার্ড। আপনাকে বালিশ বানিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে এই ক্লান্তি দূর করতে চাই।
অরিন কাঁদো কাঁদো গলায় বলে, আপনি আমাকে ভীষণ জ্বালাতন করেন জায়ান। দিস ইজ নট ফেয়ার। জায়ান মৃদু হেসে অরিনের উদরে আলতোভাবে নাক ঘষে দিয়ে হাসকে সুরে বলে, আপনার যন্ত্রণা অতি শীঘ্রই দ্বিগুণ হতে চলেছে মিসেস তাওসিফ। একদিন ঠিক এখানটায় আমাদের অস্তিত্বের আগমন ঘটবে। আমার অবর্তমানে আপনি যতটুকু স্বস্তিতে থাকেন সেটাও খুব জলদি হরণ হতে চলেছে। জায়ানের কথা অরিনের সর্বাঙ্গে অজানা শিহরণ বয়ে যায়। অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে শিহরিত হয় অন্তঃপট। আচমকা রিংটোনের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে অরিন। ফোন রিসিভ করে অপর পাশের কথা শুনতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে চিন্তিত সুরে বলল, আমি আসছি। শেহরোজের স্কুল প্রাঙ্গণে এসে থামল একটি সাদা রঙের গাড়ি। দরজা খুলে ভেতর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো অরিন। দ্রুত কদম ফেলে এগিয়ে গিয়ে উপস্থিত হলো অফিস কক্ষে। কিছুক্ষণ আগে তাকে কল দিয়ে জানানো হয়েছে শেহরোজ এখন গার্ডিয়ানের সাথে অদ্যুত্বপূর্ণ আচরণ করেছে, এমনকি তার গায়ে হাতও তুলেছে। অরিনকে আসতে দেখে প্রিন্সিপাল মিসেস স্টেলা মার্টিনি গম্ভীর মুখে তাকালেন। এক পাশে রাগে রণমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে শেহরোজ। ইন করা শার্টটা এলোমেলো, গাল ও হাতের বেশ কিছু জায়গায় আঁচড়ের দাগ। অন্য পাশে দাঁড়িয়ে আছে একজন 16 বছর বয়সী ছেলে এবং তার মা। ছেলেটার পরনের শার্টে ছোপ ছোপ রক্তের ছাপ রয়েছে এবং মাথা ছোট্ট করে ব্যান্ডেজ বাঁধা। তার পাশে দাঁড়ানো ভদ্রমহিলা ক্রোধিত নয়নে দেখে যাচ্ছে শেহরোজ এবং অরিনকে। অরিন সবটা অবলোকন করে ধীর সুরে ইতালিয়ান ভাষায় বলল, হ্যালো, আমি শেহরোজের অভিভাবক। কি করেছে আমার ছেলে? প্রিন্সিপাল গম্ভীর মুখে চেয়ে থেকে বললেন, আপনার ছেলে অতিমাত্রায় উগ্র মেজাজি। সামান্য কথা কাটাকাটির জের ধরে তার থেকে প্রায় দ্বিগুণ বয়সী ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। প্রিন্সিপাল ম্যাম তার কথা শেষ করতেই সে ভদ্রমহিলা চেঁচিয়ে বললেন, সত্যি কথা গায়ে লাগে। আমার ছেলে কোনো অন্যায় করেনি, সে কেবল সত্য কথা বলেছে। ছোট মরিচের গায়ে আগুন ধরেছে। আমি অবাক হইনি। যার মা এমন তার সন্তান কেমন হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা আছে। ভদ্রমহিলা একজন বাঙালি। অরিন কথাগুলো শুনে স্পষ্ট বুঝল তার ক্ষোভের কারণ, তবে পুরোটা জানতে শেহরোজের সামনে বসে ধীর গলায় বলল, আব্বাজান, ঘটনা কি ঘটেছে বলো তো? অন্যরা বাদ সারতে নিলে অরিন চড়া গলায় বলে, সবার কথা বলার সুযোগ আছে। শেহরোজ এক পলক সেই ছেলেটা এবং তার মাকে দেখে বলে, আমি ছুটি হওয়ায় বাইরে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হুট করে আমাকে দেখে উনি বাজে মন্তব্য ছুড়েন। উনি বলেন তুমি নাকি খারাপ মেয়ে, তুমি নাকি স্লাট ধোঁকাবাজের মেয়ে, ধর্ষকের বোন। আমার বাবাকে সেটা নাকি তুমি জানোই না। আমার নাকি জন্মের ঠিক নেই, আমার বাবা নেই, তাই তুমি নাকি আমার ক্লাসমেটের আব্বুদের পটানোর চেষ্টা করো। এসবই নাকি তোমার সফলতার আসল কারণ। অবশ্য শেহরোজ কী বলছে তার মানেটা হয়তো সে নিজেও জানে না। অরিন সবটা শুনে অবাক চোখে তাকালো সেই ভদ্রমহিলার দিকে। তিনি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকান। প্রিন্সিপালও খানিকটা ভরকে যান এমন কথা শুনে। বিচার নিয়ে আসার পরে ভদ্রমহিলা এমনভাবে রংচং মাখিয়ে কথা বলছিলেন যে শেহরোজের কথা শোনার ব্যাপারটা মাথাতেই আসেনি। সবার রিয়েকশন দেখে ক্ষিপ্ত সুরে শেহরোজ আবার বলল, ও সাহস কী করে হয় তোমাকে খারাপ বলার? সে কেন তোমাকে খারাপ বলবে? ও কেন আমার বাবাইকে নিয়ে বিরূপ মন্তব্য করলো? শেহরোজ রাগে ফোঁসফোঁস করছে। অরিন তাকে সামনে সেই ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে কোনোরূপ বাক্য ব্যয় ছাড়া ঠাস ঠাস করে পরপর 3টে থাপ্পড় মারে। অরিনের শক্ত হাতের থাপ্পড়ে তিনি তবদা খেয়ে যান। উপস্থিত সকলেই বিস্মিত। অরিন সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে অস্বাভাবিক শান্ত সুরে বলে, তোমার বাবা স্লাটদের প্রতি ইন্টারেস্টেড হলে সেটা স্লাটদের দোষ নয়, দোষটা তোমার বাবার চরিত্রের। খানিকটা থেমে দাঁত কিরমিরিয়ে পুনরায় বলল, তোমার বেয়াদব, বেকুব, লাজহীন, জ্ঞানহীন, অসভ্য আম্মুকে বলবে তোমার বাবার সামনে স্লাটের ভূমিকা পালন করতে। তাহলে তোমার চরিত্রহীন বাপ অন্যের পেছনে ঘুরবে না। নিজের ঘরেরটা আগে সামলাও, তারপর পরের দিকে আঙ্গুল তুলো, কেমন? কেউ প্রত্যুত্তর করার সাহস পেল না। অরিন বাঁকা হেসে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে ভুল করেছে, তবে অন্যায় করেনি। আশা করি আপনি বিবেচনা করে সঠিক বিচার করবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত। সিদ্ধান্ত জানিয়ে দিবেন, আমি অপেক্ষা করব। কথাগুলো বলে শেহরোজের হাত ধরে চলে গেল অরিন। পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। অরিনের বেরিয়ে যাওয়ার মিনিট খানেক পর সশব্দে বেজে উঠল প্রিন্সিপাল মার্টিনের ফোন। আননোন নম্বর থেকে ভ্রুকুচকে রিসিভ করতে ওপাশের কথাবার্তা শুনে ভরকে যান। এসি রুমে থাকা সত্ত্বেও কপাল বেয়ে সেদু জল গড়িয়ে পড়ে।